everyone. You are watching Connecting Initiatives Response to the COVID-19 আর আজকে এই ফেসবুক লাইভ সিরিজের চতুর্থ পর্ব। প্রত্যেক পর্বে আমি আপনাদের সাথে থাকি জেইনব প্রধান রিফা এবং আমাদের সাথে থাকেন একজন চেঞ্জ মেকার, একজন রিয়েল লাইফ হিরো, একজন অসাধারণ ব্যক্তিত্ব। আজকেও আছেন আমাদের সাথে সেরকমই একজন অসাধারণ ব্যক্তিত্ব যিনি এই করোনা মহামারীর মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষের। শুধু তাই নয়, বিগত কয়েক বছর ধরে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসংখ্য অসহায় মানুষের দিকে। শুনবো তার গল্প, শুনবো তার পথ চলা, শুনবো কিভাবে তারা কানেক্ট হয়েছেন এত সুন্দর একটা সমাজে। আজকে আমাদের সাথে রয়েছেন মিঠুন দাস কাব্য দাদা। তাকে আমরা কানেক্ট করব, জয়েন করব। তার আগে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আজকে লাইভটি শুরু করতে একটু সময় নিয়ে নিলাম। মাফ করবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এই সিরিজটি পরিচালিত হচ্ছে ইউথপ্রেনার নেটওয়ার্কের দ্বারা। ইউথপ্রেনার নেটওয়ার্কের আন্ডারে চলছে কিছু প্রজেক্ট। ফিড দ্য হাঙ্গার, আ প্রজেক্ট ফর সার্ভাইভাল, যেখানে ইউথপ্রেনার নেটওয়ার্ক চেষ্টা করে যাচ্ছে অনবরত প্রত্যেক দিন কমপক্ষে 100 জন মানুষের আহার নিশ্চিত করতে। শুধু তাই নয়, তারা আরেকটি উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে এক সপ্তাহের খাবার 100টি পরিবারকে সরবরাহ করার। আশা করি আপনারাও সামান্য কিছু অনুদানের মাধ্যমে যুক্ত হবেন ইউথপ্রেনার নেটওয়ার্কের মহৎ কাজে। কিভাবে যুক্ত হবেন তার লিংক নিচে কিছু স্ক্রলে যাচ্ছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন ঠিক সেইভাবে। আমি একটু পর চেষ্টা করব আমাদের যে গেস্ট কাব্য ভাইয়াকে নিয়ে আসার জন্য। ওকে, দুঃখিত, আসলে এখন সময়টা এরকম যেখানে একটু নেটের প্রবলেম হয়, সবাই নেটওয়ার্ক ইউজ করছে। আমরা এখন যুক্ত করব ভাইয়াকে। সংযুক্ত হবেন আমাদের সাথে মিঠুন দাস কাব্য দাদা। কি খবর ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো ভালো। কি খবর, কি করা হচ্ছে, কোথায় আছেন? আমি জানি অনেক দৌড়াদৌড়ি করেন আপনি অর্গানাইজেশনের কাজ নিয়ে সারা দুনিয়া। এখন কি ঢাকায় আছেন নাকি? এখন বেসিক্যালি ঢাকায়। সো ঢাকার বাইরে হচ্ছে আমাদের টিম আছে এই মুহূর্তে সাতক্ষীরাতে, বা সাতক্ষীরা ছাড়াও আমরা আরো যেসব ডিস্ট্রিক্টে কাজ করব, যেমন রাঙামাটি, তারপর হচ্ছে রংপুর, সেসব জায়গাতেও টিম অলরেডি কাজ করছে। বাট স্পেশালি এই মুহূর্তে আজকে ঢাকায় আছি, হয়তো ডিস্ট্রিবিউশন গুলোতে আবার চেষ্টা করবো আর কি যাওয়ার। বাট ঢাকায় থেকে যে কাজগুলো রেগুলার করা হয়, যেমন ফান্ড রেজিং, প্রমোশন, পার্টনারশিপ, এগুলা দেখতে হয় কিছুটা। সো চেষ্টা করছি আর কি ওগুলোই দেখার। তার মানে এখন বাসায় বসে কোয়ারেন্টাইনে আপনি অন্য কিছু করছেন না, অর্গানাইজেশন নিয়েই কাজ করছেন? ইয়েস। তো বেসিক্যালি এটার পেছনে মানে আমাদের একটা মানে কমন কথা, যে আমরা আসলে এবার লকডাউনে তো মানুষজন একটা বেশ বড় ছুটির মধ্য দিয়ে গেল। হয়তো কেউ ওয়ার্ক ফ্রম হোম করছে, কেউ মানে আমরা যেই সেক্টরই ছিলাম না কেন, একটা সুযোগ আমরা হয়তো পেয়েছি যে আমরা চেষ্টা করেছি নিজেদেরকে সময় দেওয়ার, ফ্যামিলিকে সময় দেওয়ার। সো আমি আমার জায়গা থেকেও চেষ্টা হয়তো করেছি, কতটুকু করেছে এটা মানে এটা হয়তো বলে বুঝাতে পারবো না। বাট যেটা হয়েছে যে ছুটির জায়গাটাতে হয়তো অত থাকে নাই, বিকজ মানে সেটা শুধু আমি না, মানে আমি সহ আমাদের পুরো টিম হয়তো অত ছুটি পাইনি। হয়তো মানে কোভিড-19 এর সময়টাতেও যে আমরা লকডাউনে আমরা মানে অনেকেই হয়তো যে জিনিসটা নিয়ে বেশি অডিট ছিলাম, যত সময় কিভাবে কাজে লাগাবো, সেইখানে টিম মেম্বার্সরা সহ আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার, অ্যাক্টিভলি কাজ করার শুরু থেকেই। সো ইয়া, ভেরি ওয়েল, ভেরি ওয়েল।
একদম প্রথম থেকে যদি শুনতে চাই ভাইয়া, আপনি কাজ করেন হচ্ছে আলোকিত শিশু প্ল্যাটফর্ম থেকে। Yeah, yes. আলোকিত শিশু আসলে কি, কিভাবে কাজ করছে, এগুলো নিয়ে একদম শুরুর দিক থেকে যদি গল্পটা শোনান, বা কিভাবে এরকম চিন্তা মাথায় আসলো, একদম শুরুর দিকে কিভাবে চিন্তা একটা মাথায় আসলো যে আপনি স্বেচ্ছাসেবক কাজের সাথে বা স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে দেখতে চাচ্ছেন, এভাবে কাজ করার শুরুটা কি চিন্তা থেকে আসলো? আলোকিত শিশু যদি আমি শুনি তো মানে এখন যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করতে হয়, তোমরা তো আলোকিত শিশু শুধু শিশুদের নিয়ে কাজ করো, সেরকমই হুম। একটা আইডিয়া থেকে শুরু হওয়া যে আলোকিত শিশু, তো আমরা হচ্ছে শিশুদের নিয়ে কাজ করব, সেটা নাম দিতে হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা কোনো নাম ওরকম খুঁজে পাইনি, বাট আমরা কাজটা শুরু করে দিয়েছিলাম। সো যেহেতু আমাদের মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতে রিলিফ ওয়ার্ক, তারপরে হচ্ছে যদি বলি উইন্টারে কম্বল দেওয়া, এই ধরনের জিনিসপত্র করতাম, বিভিন্ন জায়গায় যেতাম বা ডকুমেন্টারিতে কাজ যখন করতাম, মানে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ হয়েছিল, কিন্তু নিজে কখনো উদ্যোগ নিব বা আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিব সেই জিনিসটা কখনো মনে হয়নি। তো এর ফলে যেটা হলো, রবীন্দ্র সরোবরে গেলাম, আমাদের প্রথম আর কি একটা স্কুল যেখানে আমরা রবীন্দ্র সরোবরে বাচ্চাদেরকে পড়াবো বলে ডিসিশন নিলাম। বিকজ একটা বাচ্চার সাথে আমার পরিচয় হয়, ও বলল যে ওর পড়ার কোনো সুযোগ নাই। তো আমি বললাম ঠিক আছে, আমাদের তো বিকালে সময় থাকে, চলো তাহলে আমরা পড়াশোনা করি একসাথে। সো রবীন্দ্র সরোবরে পড়ানোর গল্পটা অনেক ইন্টারেস্টিং। মানে আমি বাহ। খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, কথা বলতে মানে মানে শাই ফিল করতাম মানুষের সাথে, আর ওপেন প্লেসে পড়াবো এটাও কখনো ওরকম ভাবি নাই। সো যখনই আমরা গেলাম খাতা কলম নিয়ে, ইজেল নিয়ে, একটা বিছানার মতো নিয়ে যেখানে ওরা সবাই এসে বসবে, ওই টাইমটা ওদের পিক আওয়ার, বিকজ ওই টাইমটা বিকালের সময়, তো মানুষজন হচ্ছে আবার আপনার ওই টাইমটাতেই রবীন্দ্র সরোবর বেশি আসে, তো দেখা যায় যে ওরা ওই টাইমটাতে বেশি সেল করতে পারে। তো আবার সেল করে না করে আবার বাসায় যেতেও পারে না, বিকজ বাসায় আবার এই টাকাটা দিতে হয় যে টাকাটা ও সেল করে। তো প্রথম দিন পড়ানো শুরু করে দিয়েছি, দেখলাম চারপাশে মানুষজন ভিড় হয়ে গেছে, গোল হয়ে গেছে। তো আমি খুবই অকওয়ার্ড ফিল করলাম যে আল্লাহ, এইভাবে হইলে পড়াবো কি করে? যার যার কাজ শেষে করবে, যে ঘুরতে আসছে সে ঘুরবে, যে গল্প করবে সে গল্প করবে, সবাই এরকম গোল হয়ে দাঁড়ায় আছে কেন? আসলে আমি কিভাবে ব্যাপারটা পড়াবো? নতুন তো, কেউ এক্সপেক্ট করে নাই হ্যাঁ, প্রথম আসলে। দিন। না, না, না। সো ওরা হয়তো দেখে, মানে এখানে আমরা ছাড়াও অনেক সময় অনেকজন পড়াতো, কিন্তু ওইটা একটা কিউরিওসিটি যে কেউ হয়তো ভাবে যে আচ্ছা আমিও যদি পড়াইতে পারতাম, আবার কেউ ভাবে আচ্ছা দেখি কি কি পড়ায়, আবার কেউ রাইট, মানে রাইট। এক একজন এক এক রকম ইন্টারেস্ট নিয়ে আর কি দেখে গোল হয়ে। কিন্তু আমার জন্য জিনিসটা একটু বেশি টাফ হইলো, স্টুডেন্টরা বলতেছিল যে ভাইয়া বাদ দেন আপনার কাজ, আপনি পড়ান, আপনি ভালো পড়াইতেছেন। ওনারা এরকম আইসা দাঁড়ায় থাকবে, মানে ওরা ওয়াজ প্রিটি মাচ শিওর যে এটা কোনো প্রবলেম না। এটা কোনো মানুষের ব্যাপারই কাজ না, মানুষ হ্যাঁ। দাঁড়াবে, হ্যাঁ, ওদের তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে, তারপর আবার হাওয়াই মিঠাই চকলেট বিক্রি করতে চাইতে হবে। ওই তো টাইম নাই তো অত চিন্তা করার যে কে কোথায় কখন কি দাঁড়ায় আছে। তো এটাই। একদম। তো তখন প্রথম দিন দেখলাম যে আপনার ইয়ে করতে হয়েছে, মানে খাতা দিতে হয়েছে। তো এখন আমার তো খাতা নিয়ে যাইনি, আমি নিয়ে গেছি হচ্ছে লাইক ইজেল, মার্কার, এগুলা। এখন ওরা লিখবে কি এসে? তো ভাবলাম যে খাতা অর্ডার করতে হবে। So আমি 100টার মতো খাতা বানাইতে দিছি নীল খাতে, লিখছি হচ্ছে পথ শিশু স্কুল। তো ওরা আবার যে একদম পড়তে পারে না তা কিন্তু না। তো ওরা হচ্ছে যখন দেখলো খাতাটা, দুই একজনকে দেখলাম একটু মন খারাপ, বিকজ ওরা এটা আহা। পড়ছে কিন্তু মানে নতুন খাতা পাইলে তো মানুষজন বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যাবে, খাতা খুশি কলম হয়ে যায়। পেন্সিল বক্স পাইছে, হ্যাঁ। তো এখন আমি যখন ওদেরকে দিলাম যে নাও এগুলো এগুলো তোমার জন্য গিফট, তো ওরা দু একজন পরে খুব মন খারাপ করছে, বিকজ মানে ওরা ওই পথ শিশু শব্দটা দেখে খুব একটা গুড ফিল করে নাই। So আমি এটা খুব কানেক্টেড থাকার কারণে ওদের সাথে আমি ওদেরকে পার্সোনালি জিজ্ঞাসা করলাম যে তুমি বলো যে কি কি জন্য তোমার মন খারাপ। তখন ও বললো যে ভাই এখানে তো পথ শিশু লিখছেন, আমরা তো পথ শিশু না। সো দ্যাটস হাউ দ্য আইডিয়া হ্যাজ কেম ইনটু মাই মাইন্ড। মানে আমি চেষ্টা করেছি তখন একটা নতুন নাম খোঁজার। তখন মানে আগে মানুষ কি করে, ধরেন একটা নাম দেয়, তারপর একটা অর্গানাইজেশন স্টার্ট করে। সো আই স্টার্টেড দ্য ইনিশিয়েটিভ, দেন আই ডিসাইডেড মানে হোয়াটস দ্য দ্য নেম। মোস্ট বিউটিফুল নেম, হ্যাঁ, কি হইতে পারে ফর দিস প্ল্যাটফর্ম। তো তখন আমি আর কি মানে ভাবলাম 2-3 দিন ধরে যে এটা নাম কি হইতে পারে, বিকজ ওরা তো এই জিনিসটা পড়াটা এভাবে এভাবে নিতে পারছে না। তখন আমি খাতাগুলো নিয়ে যাই, তখন আমি নাম ভাবি যে তাহলে এটা নাম আলোকিত শিশু হইতে পারে। সো যেহেতু বাচ্চারা পথ শিশু না, এই বাচ্চা প্রত্যেকের মধ্যেই আমি মনে করছি যে একটা মানে
মানে আলোকিত হওয়ার সুযোগ আছে এবং এদের মধ্যে চমৎকার সম্ভাবনা আছে। সো তখন আমার মাথায় আসলো যে না, এই প্রোগ্রামটার নাম হবে আলোকিত শিশু। তখনও তো আমি এটাকে অর্গানাইজেশন হিসেবে চিন্তা করিনি, তারপর আসলে অনেক দূর পাড়ি দেওয়া। সো ওইটাই হচ্ছে আলোকিত শিশুর গল্প। নামটা কিভাবে আসলো? অসাধারণ, অসাধারণ। মানে কিছুটা খেলতে খেলতেই শুরু করে ফেলেছিলেন কাজটা। হ্যাঁ, মানে আর আমরা সেখান থেকে এত দূরের পথ চলা। সেই যে 2015 সাল, রবীন্দ্র সরোবরে এখনো মনে হয় যে শীতের কোনো এক বিকালে ধুলাবালি প্রচন্ড, বাচ্চারা আসলে ওখানে যে বড় হয় অনেকটা আনহাইজেনিক পরিবেশে বড় হয়। তো আমি কখনো ভাবিও নাই যে মানে সেই পথটা আসলে এতদিন এখানে আসবে, বিকজ 15-16 ওই টাইমটাতে রোদ বৃষ্টি অনেক রকম ক্রাইসিস। তো সেই জায়গাটা থেকে আসলে এখন আলোকিত শিশুর নিজেদের স্কুল আসে। যখন ওই সময়টাতে এমনও হয়েছে যে রোদ বৃষ্টির কারণে আমাদের মাথায় ছাউনি ছিল না, বাচ্চারা আহ মানে বাচ্চাদের স্কুল ছিল না। আমরা ডিপেন্ড করতাম কখন মানে পরিবেশটা সুন্দর হবে, মানুষজন মানে রোদ বৃষ্টি থাকবে না, ওরকম ধুলাবালি থাকবে না, মানুষজন ঠিকঠাক মতো বসতে পারবে, পড়তে পারবে, ভলান্টিয়াররা যারা কাজ করতো তারা এসে ঠিকভাবে পড়াতে পারবে। সো ওই জায়গাটা নিয়ে তো এখন অত বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয় না, এখন টিচাররা আসে। সো গল্পটা আসলে শুরু করার, গল্পটা আসলে অনেক প্ল্যান করে অনেক চিন্তা করে আসলে আমরা কেউ শিখে আসিনি। তো তো এটা যখনই আমরা কাজ শুরু করেছি তখন আমি বলবো যে এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স এর মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, বিকজ আমরা শেখার চেষ্টা করেছি শুরু করার পর থেকে যে কিভাবে এটাকে স্ট্রাকচার করা যায়, কিভাবে ডিজাইন করা যায়, কিভাবে এই জায়গাটাতে শেখা উচিত, কি কি জিনিস শেখা উচিত, কিভাবে করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি। বাট আমার মানে শেখা আমাদের সবারই কালেকটিভ লার্নিংটা হয়েছে এবং সেটা শুরু করার পরে হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জেস থেকে আমরা শেখার চেষ্টা করেছি, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে শেখার চেষ্টা করেছি। অবশ্যই অসাধারণ গল্প ভাইয়া, আরো শুনবো। তার আগে আমরা একটু দেখে নেই কে কে যুক্ত হয়েছেন আমাদের সাথে। রয়েছেন তানভীর হাসান, বলছেন রিয়েলি এক্সাইটেড টু হিয়ার ফ্রম ইউ মিথুন দাস কাব্য ভাইয়া। থ্যাংক ইউ, সাথে থাকবেন আমাদের, শুনতে থাকবেন। যুক্ত হয়েছে সুমাইয়া অহনা, শাহরিয়ার সিদ্দিক, আরো যুক্ত হয়েছেন SM শাহরিয়ার। অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, অনেক অ্যাপ্রিসিয়েট করছেন। আশা করি এইভাবেই সাথে থাকবেন সব সময়। শাহরিয়ার বলেছেন আলোকিত অনেক মানুষ গড়তে কাব্য ভাইয়ার মতো আলোকিত মানুষ দরকার। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমি চাইবো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, ভালো কাজগুলোকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমি চাইবো লাইভটাকে আপনারা শেয়ার করে ফেলেন। এন্ড তারপরে আমি আবার চলে যাব ভাইয়ার কাছে। কাব্য ভাইয়া, বলছিলেন একদম Yes. শুরুর দিকের গল্পগুলো। COVID-19 এর মধ্যেও আপনারা অনেক কাজ করেছেন, অনেকভাবে মানুষকে সাহায্য করেছেন। এই চিন্তাটা হঠাৎ করে কিভাবে মাথায় আসলো? আপনারা অনেক আগে থেকে কাজ করছিলেন শিশুদেরকে নিয়ে। COVID-19 এর মধ্যে আরো কিছু মানুষকে নিয়ে কাজ করার চিন্তাটা কিভাবে শুরু হলো? কি কি কাজ করলেন যদি একটু বলতেন। COVID-19 বেসিক্যালি আমরা যেটা করেছিলাম, মানে এটা ঠিক মানে বলবো না হুট করে, বিকজ আমরা যখনই দেখলাম যে এটা একটা গ্লোবাল ক্রাইসিস, তো যখন দেখলাম যেটা মানে পৃথিবীর বিভিন্ন জায়গাতে সংক্রমণটা ছড়িয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানুষজন আহ বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং মানুষজন মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, গোটা পৃথিবী ভালো নাই, তখন দেখলাম যে দেশেও আমাদের হয়তো এরকম একটা সময় চলে আসবে, সেই দিন হয়তো বেশি দূরে না। তো আমরা একটা মেন্টাল প্রিপারেশন রেখেছিলাম যে আমরা এই সময়টা আসলে আমরা চেষ্টা করব কাজ করতে আমাদের জায়গা থেকে। তো আমরা একদম COVID-19 দেখবেন যে প্রথম দিককার রেসপন্ডার, একদম March 15 থেকে হচ্ছে আমরা মানে ফিল্ডে নেমে গেছি, বিকজ আমরা একদম প্রথম দিককার রেসপন্ডার, প্রথম দিকে যারা কিছু অর্গানাইজেশন তাদের সাথে আমরাও স্টার্ট করে দেই। তো আমরা শুরুটা করেছি ওই যে দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে, মাস্ক দেওয়া, স্যানিটাইজার দেওয়া। তো সেটা দিয়ে শুরু করলে আমরা মার্চের 23 তারিখ থেকে চেষ্টা করেছি খাবার দিতে। তো এখনো পর্যন্ত প্রায় 10,000 ফ্যামিলিকে খাবার পৌঁছে দিয়েছি। আমরা স্কুল প্রোগ্রামটা এখন আপনি দেখবেন যে আমরা একটা ইনক্লুশন রেখেছি, বিকজ আমরা এখন কমিউনিটি বেসড একটা এডুকেশন প্ল্যাটফর্ম।
বাংলাদেশে আমরা যাদেরকে পড়াই তারা হচ্ছে বেদ কমিউনিটি এবং সুইপার কমিউনিটি, যারা আমাদের বাচ্চারা পড়ছে ওরাই প্রথম জেনারেশন যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। বিকজ যদি বেদেদের ঘটনা বলি, দেখবেন যে 99% বেদে কমিউনিটির বাচ্চারা এখনো পড়াশোনা মানে ওই যে যেটাকে বলে প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট ওইটা থেকে বঞ্চিত। বিকজ ওরা তো একটু মানে একটু ফ্লোটিং, হ্যাঁ, তো এই কারণে হচ্ছে ওদের ওই সুযোগটা হয় না, যেহেতু হ্যাঁ, নোম্যাড জাতীয় লোকজন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ভাইয়া। আমি একটু পরেই এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে সবাই কিন্তু সব ধরনের মানুষ বলতে যারা দিনমজুর খাটছেন, যারা রিক্সা চালক, এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বিভিন্ন অর্গানাইজেশন। বাট আপনারা এই সমস্ত মানুষের পাশাপাশিও আরো কিছু সম্প্রদায়, আরো কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেমন ভাসমান যৌনকর্মী, সুইপার কমিটি, তারপরে হচ্ছে ট্রান্সজেন্ডার যারা, তারা। তো আমি একটু জানতে চাইবো যে হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় এলো কিভাবে যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে নিয়ে কাজ করবে? একটু যদি এই ব্যাপারে বলেন। ওইটাই আমি মানে কানেক্ট করার চেষ্টা করছিলাম স্কুল প্রোগ্রাম থেকে, যে তো স্কুলটা যেহেতু আমরা এরকম মানে কমিউনিটি বেস চিন্তা করেছি, তো ওইটা কিন্তু একটা ইনক্লুসিভ এডুকেশন প্ল্যান, যে বাংলাদেশে কোনো কমিউনিটি যেন আসলে মানে বাদ না পড়ে যায়। তো এই জন্যই বলছিলাম যে এটা একদমই হুট করে না, বিকজ সেই 2016 সালে যে আমাদের এডুকেশন স্ট্রাকচারটা আমরা দাঁড়া করাচ্ছি, ওখানে যে আমাদের আইডিওলজি বা যে মাইন্ডসেট, আমাদের যে চিন্তাগুলো কাজ করেছে, সেইটারই কিন্তু একটা প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন এবার কোভিড-19 রেসপন্সে। তো আমরা আরেকটা জিনিস দেখলাম যে এডুকেশন প্ল্যাটফর্মে বাংলাদেশে চাইল্ড এডুকেশন লিটারেসি রেট হচ্ছে আপনার 75%। সেখানে কমিউনিটিতে এরকম হচ্ছে 2 to 3% ম্যাক্সিমাম। তো একটা হিউজ রকম লিটারেসি গ্যাপ আছে, বিকজ 70% কোথায় আর কোথায় 3%। এবং আমরা দেখি যে এখনো অনেক কমিউনিটি শিক্ষা থেকে বঞ্চিত। তখন থেকে আমরা ইনক্লুশন চিন্তা করি। এখন হচ্ছে আমাদের স্কুল ওই ইনক্লুশনটা নিয়েই চিন্তা করে। সো আমরা কিন্তু কমিউনিটিকে নিয়ে সেই 2016 সাল থেকে ভাবতেছি। তো এরপরেও আমরা যখন বিভিন্ন ধরনের রেসপন্স চিন্তা করবো ইমার্জেন্সি রেসপন্স, তখনও আমরা এই জিনিসটা রেখেছি। সো এবার কোভিড-19ও সেটার ব্যতিক্রম না। তো আমরা যখনই কোভিড-19 শুরু হলো তখনও আমরা একই রকম ভাবে চিন্তা করেছি কমিউনিটির পাশে দাঁড়াবো। বিকজ আলোকিত শিশু মানে সোল একটা মানে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কমিউনিটির কথা ভাবে, এডুকেশন দিয়ে যখন কাজ করে এডুকেশনের সময় ভাবে, সেটা যখন রিলিফ ওয়ার্ক বা ইমার্জেন্সি রেসপন্স তখনও ভাবে। তো এবার আমরা যখন কাজ শুরু করলাম তখনও আমরা একইভাবে ট্রান্সজেন্ডার, সেক্স ওয়ার্কার কমিউনিটি, ডিফারেন্টলি অ্যাবল কমিউনিটি, ইন্ডিজিনিয়াস কমিউনিটি, আমরা সব ধরনের কমিউনিটি, সব বলবো না বিকজ ডেফিনেটলি আরো হয়তো অনেক কমিউনিটি, অনেক অনেক জায়গার মানুষ আছেন, তো তাদেরকে হয়তো আমরা মিস আউট করেছি। বাট আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতজন মানুষকে রিচ করার বা যত ধরনের কমিউনিটি রিচ করা যেতে পারতো আমরা চেষ্টা করেছি আর কি এখনো পর্যন্ত সেটা রিচ করার। এবং এই যে 10,000 ফ্যামিলির কথা আমরা বলি, আমরা হয়তো এটা খুবই ছোট অ্যামাউন্ট, কিন্তু এটা ম্যাক্সিমাম ফান্ড, এবং সামনে আমাদের আরো প্রায় 5,000 ফ্যামিলি রিচ করতে পারবো বাই নেক্সট 15 days। তো সেখানে আমরা যেটা করেছি সেটা মোস্টলি আমাদের সবার একটা কালেকটিভ এফোর্ট ছিল। সেই এফোর্টের জায়গা থেকে আমরা 26টা ডিস্ট্রিক্টে কাজ করেছি এবং তো ঢাকা সহ ঢাকার বাইরে, এবং লাস্ট যে আমরা এখন সাতক্ষীরাতে কাজ করতেছি সেখানেও আমরা কয়রাতে একটা কমিউনিটি, উপজাতি কমিউনিটি রয়েছে যেমন হচ্ছে মুন্ডা, সেখানেও আমরা কমিউনিটিকে আমরা মাথায় রেখেছি। অসাধারণ, অসাধারণ। মানে জেলে বলেন, বেদে বলেন, সুইপার বলেন, সব জায়গায় আপনাদের আশীর্বাদের হাত পৌঁছে গেছে। অসাধারণ। এই যে 26টি জেলায় কাজ করছেন ভাইয়া, এত অল্প সময়ে এত বৃহৎ পরিসরে কাজ যে করছেন, এই ব্যাপারটা কিভাবে আপনি ডেসক্রাইব করবেন? কি মনে হয় কিভাবে কাজ করছেন দেখে আপনাদের জন্য এটা অনেক সহজ হয়ে গেছে? আচ্ছা, এই যেটা করি একটা ইকোসিস্টেম বানানোর চিন্তা করেছি শুরু থেকেই, যে আলোকিত শিশু নিজেও যে প্ল্যাটফর্মটা বানায় বা এই প্ল্যাটফর্মটা যেটা আমাদের গিফট ফর গুড, এইটা মোস্টলি একটা ইকোসিস্টেম। আমরা আরেকটা জিনিস দেখবেন যে আমরা সবসময় একা কাজ করতে কমফোর্টেবল ফিল করি না, বিকজ আমাদের অর্গানাইজেশনটা সবসময় চেষ্টা করে একসাথে মিলে কাজ করতে দেশের জন্য। তো আমরা যেগুলো লোকাল ইনিশিয়েটিভ, যেগুলো আমাদের পরিচিত মানুষজন দের উদ্যোগ, হ্যাঁ, বা যেখানে আমরা যে ধরনের উদ্যোগকে পেয়েছি বা যে ধরনের ইন্ডিভিজুয়ালদের পেয়েছি তাদেরকে আমরা কানেক্ট করেছি। সো আলোকিত শিশু বা গিফট ফর গুড আমরা প্ল্যাটফর্মটা এভাবেই ডিজাইন করি যে ঢাকা এবং ঢাকার বাইরে যে উদ্যোগগুলো আছে
হয়তো আমাদের উদ্যোগে কিন্তু ধরেন ক্লাস 9-10 এর বাচ্চাদের উদ্যোগও আমাদের সাথে কাজ করেছে আবার। এখন চিন্তা করেন একটা কাজ আপনি একা নিজেই করতে পারেন। কিন্তু ওই কাজটাতে আপনি একটা ছোট বাচ্চাদের উদ্যোগ বা জুনিয়রদের উদ্যোগকে কানেক্ট করে দিলেন। ওরা কিন্তু ইন্সপায়ার হলো। ওরা মোটিভেটেড ফিল করলো অবশ্যই। এবং ওরা ভাবলো যে আসলে ওদের কাজ অ্যাপ্রিসিয়েট করে মানুষজন। সো দিস ইজ দ্য রিজন আমরা যখনই এই উদ্যোগগুলো নিয়েছি ঢাকায় এবং ঢাকার বাইরে আমরা চেষ্টা করেছি সেখানে লোকাল ইনিশিয়েটিভ গুলোকে রিচ করতে এবং ওই লোকাল ইনিশিয়েটিভটা কখনো ছোটদের কখনো আমাদের বয়সী কখনো হয়তো আমাদের থেকে একটু বড়রাও কাজ করছে সেখানে তারা আমরা আমাদের ভলান্টিয়াররা মিলে তারপরে লোকাল গভর্নমেন্ট মিলে আমরা সেই সব জায়গায় পৌঁছেছি এবং তার ফলে আসলে আমাদের কাজগুলো আরো বেশি প্ল্যান ওয়েতে হয়েছে তার ফলে আমরা কারণ একই কাজ যদি সবাই বা 2-3 জন মিলে করেন 2-3টা কিন্তু আলাদা শক্তি সে কালেকটিভ স্ট্রেংথ আমরা ফিল করেছি কাজ করতে গিয়ে এবং এখনো পর্যন্ত সেই জন্যই হয়তো কাজগুলো অনেক বেশি রেসপন্স পেয়েছে এবং এই কাজটার মধ্যে দিয়ে আমরা শুধু খাবার পৌঁছাইতে পারিনি আমি একটা জিনিস বলবো যে আমরা হয়তো অনেক লোকাল ইউথদেরকে ইন্সপায়ার করতে পেরেছি যে না তোমরা ইনিশিয়েটিভ নিলে তোমাদের সাথে আরো কিছু অর্গানাইজেশন থাকবে কাজ করবে ফিউচারে সো ওরা কিন্তু একটা স্বপ্ন দেখছে এখন এটার মাধ্যমে যে দেশের যে কোনো সময় যে কোনো দুর্যোগ হলে ওরা কাজ করলে ওদের সাথে মানুষজন কাজ করবে মানে ও একা না বা ও ফিল করবে না যে আমি একা কিছু করতে পারবো না সো ওই আসলে ওই জিনিসটা আমরা রাখি আর কি চিন্তায় অসাধারণ অসাধারণ। এই যে এত বৃহৎ পরিসরে কাজ করা হচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নির্দিষ্ট পরিমাণের সেবা পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই কিছু সার্ভে করেন। সার্ভে গুলো কিসের ভিত্তিতে হয় বা কিভাবে করেন এই ব্যাপারগুলো যদি একটু জানাতেন। প্রথম দিকে আমরা সার্ভেটা করেছি হচ্ছে ওদের প্রবলেমটা অ্যানালাইজ করে যেমন কি ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে চাকরি ছিল কি নেই হ্যাঁ মান্থলি ইনকাম কত এখন সেটা কমে কত হয়েছে তারপর হচ্ছে ফ্যামিলিতে আর কেউ ইনকাম করছে কিনা ফ্যামিলির কারেন্ট সিচুয়েশন দেখে এখনকার সার্ভেটা একটু চেঞ্জ হয়ে আমরা এমন ভাবে ডিজাইন করার চেষ্টা করছি সেখানে ওরা লাস্ট রিলিফ কবে পেয়েছে বা আদৌ রিলিফ পেয়েছে কিনা এবং মানে বর্তমানে এখন কিছু কাজ করার সুযোগ হচ্ছে কিনা সো এই দুইটা জিনিসকে আমরা মাথায় রাখতেছি এখন অসাধারণ অসাধারণ। আরো কিছু আপনাদের আলোচিত শিশু থেকে আরো কিছু প্রজেক্ট হয়েছে খুব সম্ভবত শেকর, তারপরে গিফট ফর দ্য গুড, আলোকিত শিশু স্কুল। এই প্রজেক্ট গুলো নিয়ে যদি আপনি বিস্তারিত একটু আমাদের সাথে আলোচনা করতেন যে এগুলোর আইডিওলজি কি, আপনি আসলে কোন উদ্দেশ্যে এগুলো শুরু করলেন বা কিভাবে আপনি দেখতে চাচ্ছেন ভবিষ্যতে, এগুলো নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা তো বেসিক্যালি আলোকিত শিশুর আন্ডারে এখন 5টা প্রোগ্রাম চলে সো কোভিড-19 হয়তো সবাই গিফট ফর গুড দেখছেন বাট মানে গিফট ফর গুড ছাড়া আরো 4টি প্রোগ্রাম আছে তার মধ্যে একটা হলো আলোকিত শিশু স্কুলস যেখানে আমরা আলোকিত শিশুর যে স্কুলগুলো সেগুলোর এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করি বেদে এবং সুইপার কমিউনিটিতে যে এখন দুটো স্কুল আছে ওরাই প্রথম জেনারেশন যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে তো আমরা চাচ্ছি কমিউনিটিতে আরো আরো মানে বাচ্চাদের মাঝে এডুকেশনটাকে আরো বেশি মানে অ্যাক্সেসেবল করার জন্য গিফট ফর গুড এর আইডিয়াটা শুধু ইমার্জেন্সি রেসপন্স না আমরা গিফট ফর গুডটাকে নিয়েছি হচ্ছে পুরোনো জিনিস কালেক্ট করা সেগুলোকে রিসাইকেল করা তারপরে আবার সেগুলাকে রিপেয়ার করে আমরা চেষ্টা করছি হচ্ছে কমিউনিটিতে পৌঁছে দেওয়ার সো সেইটা আমরা গিফট ফর গুড থেকে করি এবং ওরাই হচ্ছে প্রথম কিছু মানে কমিউনিটি যারা এই সুযোগগুলো এভাবে পেয়েছিল তো এর পাশাপাশি আমরা বিভিন্ন রকম ইমার্জেন্সি রেসপন্স করেছি যেমন বন্যায় যেমন হচ্ছে আপনার উইন্টারে ফায়ার অ্যাক্সিডেন্টে তারপর কোভিডে এখন কাজ করছি শেকড়টা মূলত হচ্ছে সফট স্কিলস ডেভেলপমেন্ট যেখানে আমরা কিছু ট্রেনিং সেশন ডিজাইন করছি বাচ্চাদের বা বড়দের হ্যাঁ রেসপেক্ট এমপ্যাথি মানে বিহেভিয়ারাল কিছু ইস্যু কাইন্ডনেস তারপর ধরেন যদি আমরা বাচ্চাদের রেজিলিয়েন্সি বলি বা বড়দের অনেক সময় এটা থাকে না পিস নিয়ে কাজ করছি সেখানে সেখানে আমরা জুনিয়র লিডারশিপ নিয়েও কাজ করছি আমরা মানে বেশ কিছু স্পেসিফিক কারিকুলাম ডিজাইন করছি ওদের জন্য বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্য যেন আমরা আরেকটু সুন্দর পৃথিবী দেখতে পারি এবং সেখানে আমরা বিশ্বাস করি যে ট্রেনিং এর কোনো বিকল্প নাই মানে আমরা যদি কোনো কিছু করতে চাই কাউকে কিছু বুঝাইতে চাই সেজন্য প্রচুর ট্রেনিং করতে হবে মানুষদেরকে আরো বেশি মোবিলাইজ করতে হবে তো একটা নির্দিষ্ট চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে সেখানে আমরা মাইন্ডসেট নিয়ে কাজ করছি সো এটা হলো আমাদের শেকড়
তারপরে হচ্ছে আপনার একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ভলান্টিয়ার অপরচুনিটিস, যেখানে আমরা দেখবেন শুধু কোভিড-19 না, বাংলাদেশে বিভিন্ন সময় এই জিনিসটা হয়েছে যে অনেক অর্গানাইজেশন হয়তো ভলান্টিয়ার খুঁজে পায় না, আবার অনেক ভলান্টিয়ার ভালো অর্গানাইজেশন খুঁজে পায় না। আবার ধরেন শুধু কোভিড না, ধরেন আপনি স্কুলে পড়াতে চান, কিন্তু আপনার বাসার আশেপাশে আপনি হয়তো স্কুল আছে জানেন না, কিন্তু আপনার হয়তো একটা চেনা স্কুল আছে যেটা আপনার বাসা থেকে অনেক দূরে, তো আপনার যেও পড়ানোর সুযোগ হয় না, সো আপনার ভলান্টিয়ারিংটা আসলে হয়তো করা হয়ে উঠতেছে না এই কারণে। তো আমরা একটা ভলান্টিয়ার ব্যাংক বানিয়েছি, যেটার নাম দিয়েছি হচ্ছে ভলান্টিয়ার অপরচুনিটিস। যে কোনো অর্গানাইজেশনে ভলান্টিয়ার লাগলে দে ক্যান কন্ট্যাক্ট টু আস, যে আমরা ভলান্টিয়ার চাচ্ছি, আমাদের এই প্রোগ্রামটা এটা কাজ হচ্ছে না, তো আমরা ভলান্টিয়ার দিয়ে থাকি। আবার কোনো ভলান্টিয়ার যদি ভলান্টিয়ারিং করতে চায় তাহলে ওরা, এটা শুধু ঢাকায় না, মানে বাংলাদেশের সমস্ত জেলাতে, যে কোনো জেলা থেকে রিচ করলে যে আমি ভলান্টিয়ার করতে চাই, কিছু করতে চাই, তখন আমরা আবার ওদেরকে ওখানকার এক্সেস দেই, যে তুমি এই আচ্ছা। অর্গানাইজেশনটার সাথে যোগাযোগ নাও, যুক্ত হও। সো এখানে আমরা এটা তো করছি, এবং এর পাশাপাশি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে ভলান্টিয়ারিজমের ট্রেনিংটা করানোর চেষ্টা করছি, যেন মানুষজন আরো বেশি সুন্দর করে ভলান্টিয়ারিংটা করতে পারে, মানুষজন যেন আরেকটু বেশি দেশের জন্য কাজ করতে পারে। সো ওই মোটিভেশনটা দিয়ে রাখা। আরেকটা প্রোগ্রাম অসাধারণ। যেখানে আমরা ইয়ে করছি, ভায়োলেন্স এক্সট্রিমিজম নিয়ে কাজ করছি, নাম হচ্ছে আনলিশিং ইউথ, যেখানে আমরা ইউথরা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে। সো আমরা ওই জায়গাটা চেষ্টা করছি আর কি, যে বা ওদেরকে আর একটু বেশি শেখানো, জানানো, বোঝানো, যেন ইউথরা মানে সেরকম ভালনারেবল কোন একটা জায়গায় না পৌঁছায়, ইউথদের যেন ইউথরা যেন আরো বেশি বেশি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারে এবং একটা সুন্দর রাইট। জীবনযাপন করতে পারে। দ্যাটস দ্য রিজন ওই প্রোগ্রামটা করা। সো কারেন্টলি 5টা প্রোগ্রাম আমরা রান করি আলোকিত শিশু থেকে। অসাধারণ, অসাধারণ। ভাইয়া, এই যে আপনারা একটা ওই দিকটাতে যাব, যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে যে আপনারা নির্বাচন করেছেন তাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য, এটা কেন? মানে কি মনে হচ্ছিল যে এদিক থেকে কাজ করলে হয়তো আম, বাংলাদেশের উন্নয়ন আরো বেশি তাড়াতাড়ি অগ্রগতিশীল হবে, নাকি কোন চিন্তা থেকে আসলে এই দিকটা বেছে নেওয়া? আহ ইনক্লুশনটা বেছে নেওয়া, এটা একটা আমাদের কোর ভ্যালু। আসলে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম কোর ভ্যালুর উপরে দাঁড়া হয়, তৈরি হয়। হ্যাঁ, কেউ এক্স্যাক্টলি, হয়তো এক্স্যাক্টলি। ডাইভার্সিটি পছন্দ করে, কেউ ইন্টিগ্রিটি নেয়, কেউ রেসপেক্ট, এমপ্যাথি, কেউ ইনক্লুশন রাখে। এক একজন এক এক রকম আইডিওলজির জায়গা থেকেই কাজ করে। So, আমরা আমাদের একটা কোর ভ্যালু হিসেবে ইনক্লুশনকে রেখেছি আমরা। তো দ্যাটস দ্য রিজন বেসিক্যালি ইনক্লুশনটা এখানেও রাখা। আর একটা জিনিস যেটা হবে, দেখবেন যে আহ, আপনি যদি কাজ করেন, আ- আমার কাছে যেটা মনে হয়েছে অর্গানাইজেশনের কাছে হয়েছে, এটা প্রান্তিক মানুষের জন্য হলেও কিছুটা করা উচিত, রাখা উচিত। So, আমরা এমন না যে শুধু কমিউনিটিকে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, কিন্তু ইটস আ পার্ট অফ আওয়ার প্রজেক্ট বা প্রোগ্রাম। আমরা সব ধরনের মানুষকেই বোঝানো সাহায্য করেছি, কিন্তু আমরা ইনক্লুশন রেখেছি, মানে আমরা কাউকে বাদ দিয়ে চিন্তা করিনি। এটাই। সো যারা ইনক্লুশনটা রাখেনি বা যারা পুরাটাই হয়তো অন্য কমিউনিটির জন্য কাজ করছে, সবার প্রতি রেসপেক্ট, বিকজ সবাই মানুষের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, মানুষ যেন কষ্টে না থাকে সেইটার জন্য কাজ করে যাচ্ছে। বাট আমরা যেটা চেষ্টা রাইট। করেছি সেটা হচ্ছে যেন মানুষজন ইনক্লুসিভ একটা প্ল্যান করে, হয়তো পুরা পোর্শন থেকে একটা পোর্শন যেন প্রান্তিক আরো বেশি ভালনারেবল মানুষের মধ্য দিয়ে যায়। হুম। এটা এক একটা অর্গানাইজেশন এক এক ভাবে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো আমাদের চিন্তার জায়গাটা হচ্ছে আরো বেশি ইনক্লুশন রাখা সবসময়। অসাধারণ, অসাধারণ। ভাইয়া, আমাদের সাথে আরো কিছু মানুষ যুক্ত হয়েছেন, আমি একটু তাদের কমেন্ট যদি নেই। শিওর। অনুপ্রাস আবির যুক্ত হয়েছেন আমাদের সাথে, বলেছেন অনেক স্বেচ্ছাসেবকদের জন্য দাদা আসলেই অনুপ্রেরণা। সত্যি, আসলে ভাইয়া যেভাবে কাজ করে যাচ্ছেন, অনেক স্বেচ্ছাসেবক কেন, অনেক অসহায় মানুষদের জন্য ভাইয়া একটা আশীর্বাদ। মাশফিকুজ্জামান টাইম যুক্ত হয়েছেন, ভাইয়াকে হ্যালো জানিয়েছেন। হ্যালো তাইন।
অনন্যা তালুকদার শশী যুক্ত হয়েছেন আমাদের সাথে। অসাধারণ, সবাই সবাইকে মেনশন দিচ্ছেন, ভালো কাজগুলোকে ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝখানে। এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু নামগুলো পড়ে ফেলবো। আরো যুক্ত হয়েছেন মাশফিকুজ্জামান তাইন, তামান্না তালুকদার শশী, মাশফিকুজ্জামান তাইন আরো অনেকজনকে মেনশন করেছেন, অনেক ধন্যবাদ। আরো রয়েছেন সায়েদা আব্দুল হাসনাত জিসান, মিঠুন দাদাকে ভালোবাসি সবসময়। ওকে, জিসান আরো বলছেন যে মানবতার ভাই, অসাধারণ। আচ্ছা, আবার যদি একটু চলে আসি ভাইয়া আপনার কাছে, গল্পগুলো শুরুর দিক থেকে আপনি বলছিলেন, এখন জানতে চাইবো যে হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন আপনারা মানুষকে সেবা দানের জন্য, সেই উদ্দেশ্যটা যদি আমরা একটু আপনার মুখ থেকে জানতে চাই। উদ্দেশ্য হচ্ছে কমপ্লিটলি দুইটা জিনিস প্রমোট করা। মানে প্রত্যেকটা মানে ছোট ছোট প্রোগ্রাম বা প্রোগ্রামগুলোর মাধ্যমে তো আপনি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা প্রোগ্রামে তো আলাদা গোল আছে। যেমন আলোকিত শিশু স্কুল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির বাচ্চাদেরকে মানে ফর্মাল এডুকেশনের আওতায় নিয়ে আসা, এডুকেশন লিটারেসি রেট বাড়ানো। তারপরে গিফট ফর গুড এর মাধ্যমে বুঝতে পারছেন যে প্রান্তিক অসহায় মানুষ, সব ধরনের মানুষের কাছে সাহায্য পৌঁছানো, যে কোনো ইমার্জেন্সি হোক বা যে কোনো সময় হোক। সফট স্কিলস প্রোগ্রাম শেখার মাধ্যমে বুঝতে পারছেন যে মানুষজন আরো বেশি মোরাল এবং মানে আরো বেশি ইথিক্যাল ভ্যালুস গুলো পাক জীবনে ট্রেনিং এর মাধ্যমে। ভলান্টিয়ার অপরচুনিটিস থেকে হয়তো দেখা যাচ্ছে যে ভলান্টিয়ার অপরচুনিটিস বাংলাদেশে ভলান্টিয়ারিংটাকে আরো বেশি অ্যাক্সেসেবল করে দিতে চাচ্ছে, আরো বেশি মানে ট্রেন্ডিং করতে চাচ্ছে। তারপর গিফট ফর গুড এর আনলিশিং ইউথ থেকে দেখতে পাচ্ছেন যে মানুষজন যেন আরো বেশি শান্তি এবং প্যাশন্স টলারেন্স প্র্যাকটিস করে, সেটা দেখা যাচ্ছে। বাট এগুলা হলো উদ্দেশ্য আর কি, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামের। সেই উদ্দেশ্যতে আমরা একটু একটু আমাদের সাধ্য মতো কাজ করে যাচ্ছি। আমরা যে খুব ম্যাসিভ চেঞ্জ এনে দিতে পেরেছি বা কতটুকু পারবো সেটা কিন্তু একটা কাজ হয়, সেটা হচ্ছে যখন কাজগুলো মানুষ দেখে তখন কিছু মানুষ এই ধরনের উদ্যোগ নেয়। তো দুইটা জিনিস ঘটে আর কি। আমি যেহেতু একটু আজকে অফ ট্র্যাকেও অনেক কিছু বলবো, যেমন অনেক সময় আমার কিছু মেম্বার বা বাইরে থেকেও লোকজন আমাকে হয়তো বলে বা আমরাও হয়তো দেখেছি যে একই ধরনের উদ্যোগ হয়ে গেলে তখন বলে যে মানে আমরা তো এটা করতে চেয়েছি, ওই তো ওরা তো এটা আমরা করছি, ওরাও তো এটা শুরু করে দিল। তো সেইখানে আমরা খুব পজিটিভ থাকি, বিকজ আমাদের টিমের একটা মানে আমি আসবো যে আমাদের বড় উদ্যোগ কি, মানে বড় গোল কি লাইফ, মানে আমাদের অর্গানাইজেশনে বিগার গোল, বিগার পিকচারটা একটু পরে শেয়ার করব। তো সেইখানে আমাদের সাকসেস রেটটা আমরা এভাবে মেজার করেছি যে এভাবে চিন্তা করি যে যখনই আমাদের উদ্যোগগুলো শুরু হয় এবং সেই উদ্যোগগুলো যখনই আরো বেশি বেশি মানুষ নেওয়া শুরু করে তখন হলো এটা আমাদের একটা বড় সাকসেস। বিকজ একা আলোকিত শিশুর পক্ষে কিন্তু একটা উদ্যোগ নিয়ে সেটা পুরো দেশব্যাপী কাজ করে যাওয়া সম্ভব না, বিকজ আমরা তো অনেক ছোট অর্গানাইজেশন, আমাদের এত ক্যাপাসিটি নাই। বাট আমরা যখন দেখি যে সমমন অর্গানাইজেশন বা অনেক অর্গানাইজেশন একই ধরনের আমরা উদ্যোগে কাজ করতে পারছি, তখন আমি দেখতে পাই যে এইভাবে আমাদের কাজটা আসলে সাকসেসফুল হওয়া সম্ভব। সো এই জায়গাটা আমরা খুবই খুশি থাকি। আর যদি আমি বলি যে এই উদ্যোগগুলোর থেকে আমি আসলে ভবিষ্যতে কি অ্যাচিভ করতে চাই, এগুলা দিয়ে তো আমাদের একটা গোল আছে, আমি অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে গোল শেয়ার করেছি। কিন্তু আমি যদি বলি যে আমরা আসলে 10-20 বছর বা 50 বছর পরে বাংলাদেশে কি দেখতে চাই, যেটা দেখতে পারলে বুঝবো যে আমরা যত প্রোগ্রামই বানাই দিন শেষে আমরা মানে সাকসেসের আসলে কোনো মানে নাই, মানে প্যারামিটার নাই। আসলে আপনি বলতে পারবেন না যে এতটুকু হয়ে গেলে আপনি সাকসেসফুল, কিন্তু একটা জিনিস দেখলে যেন আমরা একটু বলতে পারি যে না, আমরা যে লক্ষ্যটা নিয়ে কাজ করেছি সেটা কিছুটা হলেও আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো সেইখানে আমরা প্রথম যে জিনিসটা দেখতে চাই সেটা হলো পজিটিভিটি। তো এটা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্য থেকে আমাদের এটা হলো লং টার্ম আউটকাম। যেমন আমি যদি এডুকেশন বলি, পিস বলি, সেই রিলিফ বলি, যাই দেই না কেন, যাই করি না কেন মানুষের জন্য, আমি যদি দেখি যে আজ থেকে 8-10-20 বছর পরে বাংলাদেশে আমাদের দেশের মানুষজন অনেক বেশি পজিটিভ, অনেক শুদ্ধ চিন্তা করে, অনেক ভালো কাজের সাথে জড়িত বা অনেক পজিটিভ, মানে ঠিক ভালো কাজ করতে হবে না, মানুষ হিসেবে অনেক পজিটিভ, অ্যাপ্রিসিয়েট করে, গোছানো চিন্তা করে, দ্যাটস এনাফ। হ্যাঁ, সবার দেশের জন্য সব মানে কাজ করা দরকার নেই। মানে তাইলে
তাইলেও অনেক সমস্যা। তো কিছু মানুষ দেশের জন্য কাজ করবে, কিছু মানুষ নিজের জন্য কাজ করবে, কিছু মানুষ পরিবারের জন্য কাজ করবে। এভাবেই তো আসলে পরিবর্তন আসে। তো আমি সেখানে আমি এনকারেজ করি যে, যেই জায়গাটাতেই আসি আমরা যেন খুব পজিটিভ থাকবি, দেখবেন বাংলাদেশে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ১ম কথা। সো আমরা পজিটিভিটিটা আজ থেকে অনেক বছর পরে হলেও অ্যাচিভ করতে চাই। সেটার জন্য এই প্রোগ্রাম গুলোর মাধ্যমে অ্যাচিভ করতে চাই। এডুকেশন হোক, পিস হোক, সফট স্কিলস হোক, ট্রেনিং হোক, খাবার হোক, যেটাই দিচ্ছি না কারণ আমরা পজিটিভিটি স্প্রেড করতে চাই, পজিটিভ থাকতে চাই। আর সেকেন্ড হচ্ছে ভলান্টিয়ারিজম। মানে আজ থেকে ১০ বছর পরেও আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা বলতাম যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। যদি আমাকে প্যারাগ্রাফ লিখতে দিত, এসে লিখতে দিত বা মানে ক্রিকেট প্লেইং, ট্রাভেলিং, একেকজন আমরা একেক জিনিস লিখতে পছন্দ, রিডিং, হ্যাঁ? তো ১০ বছর পরে হলো যেন কিছু মানুষ অন্তত স্কুলে প্যারাগ্রাফে বা এসেতে লেখে, ফিল করেই তো লিখে যে মাই ফেভারিট হবি ইজ ভলান্টিয়ারিং। তো এটা দেখতে পারলে আমাদের কাছে একটা বড় রকম অ্যাচিভমেন্ট হবে। এটা আমি সবসময় বলি যেন মানুষজন অন্ততপক্ষে ওভাবে চিন্তা করে যে আহ কি বলে যে মানে ভলান্টিয়ারিজমটা যেন আসলে প্রমোট হয় এভাবেই। যেন মানে স্টুডেন্টরা অবসরে প্রিয় শখ হিসেবে ভলান্টিয়ারিংটাকে বেছে নেয়। এখনো নিচ্ছে অনেকেই। সেটা যেন আরো বেশি বেশি ছড়ায় এবং তারা যেন খুব গর্ব করে স্কুলে প্যারাগ্রাফ এসেতে লেখে নিজের মতো করে, আমি অবসরে আমার প্রিয় শখ ভলান্টিয়ারিং, আমি এই ভলান্টিয়ারিং করি। সো এটা আমি দেখতে চাই আরকি আমার জীবনে। সো দিস ইজ দ্য টু আরকি পারপাসেস সত্যি ফর নতুন আওয়ার। একটা মাত্রা অ্যাড করে দিবে। একজন একজন আমিও প্রশ্ন তাই করেছেন বিশ্বাস করি। ভাইয়া মাশফিকুজ্জামান তাইন। জি, মাশফিকুজ্জামান তাইন উনি জিজ্ঞেস করেছেন যে আই হোপ কোনো হেডসেট আসবে না, মানে ঘৃণামূলক কোনো কিছু আসবে না, মানুষ পজিটিভ রেসপন্স দিবে, কিন্তু যদি কখনো নেগেটিভ রেসপন্স আসে তখন সেটাকে আপনি কিভাবে দেখবেন বা তখন সেটাকে কিভাবে সমাধান করবেন? থ্যাংক ইউ তাইন, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা আমরা প্র্যাকটিস করি বিকজ এটা কিন্তু সবখানেই হয়, প্রত্যেকটা কাজেই। সে প্রত্যেকটা কাজ না, শুধু মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভালো মানে আমরা যাই করি না কেন জীবনে, আপনি দেখবেন আপনার যেমনি কিছু ভালো ফিডব্যাক থাকে ঠিক তেমনি হয়তো দুই একটা জিনিসও আসে যেটা আপনাকে হয়তো একটু বেশি ডিমোটিভেটেড করার মতো বা একটু নেগেটিভ কমেন্ট, তাই তো? তো হুম সেইখানে হুম আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে খুবই সিম্পল। আমরা জানি যে আমরা দেশের জন্য, মানুষের জন্য ভালোভাবে কাজ করে যাচ্ছি। আমরা জানি আমাদের কোর ভ্যালুস কি, ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্সি, যেটা আমরা জানি আমাদের রেসপেক্ট, এমপ্যাথি আছে, ডাইভার্সিটি রেখেছি, ইনক্লুশন রেখেছি। সো এত কিছু যখন আমরা কোর ভ্যালু বা পিলার হিসেবে চিন্তা করেছি, তারপরে তো দু একটা কথা আসতে পারে, দু একটা মানুষ কিছু বলতেই পারে, ইটস ভেরি নরমাল। তখন আমি সহ আমাদের টিম, মোস্ট ইম্পর্টেন্টলি এই জিনিসগুলো আমার কাছে আসে না। ১ম আসতো, এখন হয়তো এতদূর আসে না বিকজ টিম মেম্বারও এটা প্র্যাকটিস করে না। আমরা একসাথে যারা কাজ করি খুবই ডেডিকেটেড এবং সবাই খুব পজিটিভ। এটা খুব ভাল লাগে। এর একটা বড় রিজন হচ্ছে, ধরেন ২ জন মানুষ আপনাকে গালি দিছে আপনার কাজটা দেখে। বলতেই পারে যে এইগুলা তো এই সেই অনেক কিছু, যদিও বলল। আর আমরা জানি যে এই ১০০ জনেই ২ জন গালি দিছে আর ৯৮ জন মানুষ হচ্ছে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছে। এখন দেখেন, আমি যদি এই ২ জনে গালিতে মন খারাপ করি, কষ্ট পাই, ২ জনে গালিতে আমি চিন্তা করি আর এইসব মানুষের জন্য কাজ করব না, বাদ দে, ধুর, নিজের জন্য করব, নিজের ফ্যামিলি আছে, এগুলো আছে। তখন যেটা হবে, ওই ৯৮ টা মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। ওরা ভাববে যে আমরা যে অ্যাপ্রিশিয়েট করলাম এটা মনে হয় কাব্য ভাইদের ভাল লাগে নাই। ওই ১ জন ২ জন কি বলছে এটার জন্য তারা খুবই হাই হুতাশ করতেছে, কষ্ট পাচ্ছে। তো হোয়াট উই ডু বেসিক্যালি, ওই ৯৮ টা মানুষের কথা চিন্তা করি যারা আমাদেরকে এত অ্যাপ্রিশিয়েট করে। আমরা ভাবি যে তাদেরকে কষ্ট দেওয়া উচিত হবে না বিকজ দিস পিপল আর প্রিসিয়াস ইন আওয়ার লাইফ। তো ওদের কথা ভেবে, আমাদের টিম মেম্বারদের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে ওই নেগেটিভ জিনিসগুলোকে আমরা যদি দেখিও, ইনশাল্লাহ আসে নাই, কিন্তু আমি প্রিটি শিওর এগুলা যেকোনো সময় ফেস করতে হইতে পারে। সব কাজে, এটা শুধু সোশ্যাল ওয়ার্ক না, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ। এবং আপনি কিছু না করলেও আপনাকে শুনতে হবে যে কেন করিস না, করলে তো আরো শুনতে হবে। ইটস ভেরি নর্মাল। কারেক্ট কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এটা যদি আসে, ইটস ভেরি নর্মাল। তো আমরা ওই বাকিদের কথা চিন্তা করি যারা অ্যাপ্রিসিয়েট করছে, যে তারা যেন মন খারাপ না করে। সো ওইভাবেই আমরা কাজ করি। আমরা সবাই পজিটিভ থাকি বিকজ আমরা জানি কোনো কিছু করতে চাইলে পজিটিভ মাইন্ডসেটের কোনো বিকল্প নাই। আপনি যদি নেগেটিভ মাইন্ডসেট রাখেন, আপনি আগের থেকেই হচ্ছে আপনি পিছিয়ে গেলেন বা আগের থেকে আপনি কাজটা করতে পারবেন না বলে জেনে নিলেন, তারপর আলটিমেটলি আর অ্যাচিভ হয় না। সো দ্যাটস দ্য রিজন আর কি আমরা পজিটিভ থাকার চেষ্টা করি। কমেন্টস আসলে এগুলাকে অত বেশি মানে, কমেন্টের মধ্যে ২ ধরনের জিনিস আছে। একটা হলো ধরেন আপনার ফিডব্যাক। ফিডব্যাক ইজ আ গিফট আমাদের কাছে।
আর আরেকটা হলো নেগেটিভ কমেন্ট, এটা হলো অ্যাটাক করা। আপনারা ধরেন ভাই উনি বুঝতেছে এটা ভালো কিন্তু আপনারা গালি দিবে, এটা একটা হইতে পারে ইন্টেনশনাল। সো ওইটাকে তো আর আমরা ফিডব্যাক হিসেবে দেখি না। ওইটা ধরেন ওটা ওরকম যদি কখনো ঘটে ওটা বুঝবো যেটা ইচ্ছা করে দিছে। আর যেটাকে ফিডব্যাক দিল, সো যে কোনো ধরনের ফিডব্যাকই আমরা আমরা দেখি হচ্ছে গিফট হিসেবে। সো আমাদেরকে যদি ধরেন কেউ তার মতামত জানায়, এটাতে আমরা কখনোই কষ্ট পাই না। আমরা চেষ্টা করি এই মতামতটাকে যদি মানে আমাদের মানে সাথে অ্যালাইন নাও করে, আমরা চেষ্টা করি সেটাকে তাকে বুঝিয়ে দেওয়ার, বলার যে তুমি যেভাবে চিন্তা করছো সেটা এরকম না, এরকম ছিল। আর ফিডব্যাক গুলো ডেফিনেটলি গিফট। সো ইয়া, এভাবে আমরা পজিটিভ, চিন্তা করি আর কি। হ্যাঁ পজিটিভ হয়ে চিন্তা করেন, রাইট, এটাই বিকজ আসল আমাদের তো লং টার্ম গোলই দেশে পজিটিভিটি মানে স্প্রেড তৈরি করা। করা, হ্যাঁ পজিটিভিটি এক্স্যাক্টলি। স্প্রেড করা, নিয়ে আসা। তো আমরা নিজেরা যদি পজিটিভিটি প্র্যাকটিস না করি অর্গানাইজেশনে বা না করতে পারি, তাহলে সেটা পসিবল না। তো দ্যাট ইজ দ্য অ্যানাদার রিজন পজিটিভিটিটাকে সবসময় ধরে রাখা। সো আমি, আমাদের টিম মেম্বার সবাই পজিটিভ থাকে। কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিং, এবং পজিটিভিটি থাকতে গিয়ে যদি আপনার কখনো মন খারাপ হয় তাহলে আরো বড় সমস্যা। আপনাকে তখন আরো বড় শুনতে হতে পারে, হ্যাঁ, বা ফিডব্যাক আপনি পেতে পারেন যে তোমরা তো পজিটিভ থাকো, তাহলে মানে কেন এরকম ভাবছো। সো একজন পজিটিভ থাকা বা একটা পজিটিভ অর্গানাইজেশনের যে কখনো খারাপ সময় আসবে না, বা তাদের মানুষদের মন খারাপ হবে না, বা তাদের মেন্টাল ব্রেকডাউন আসবে না, তা কিন্তু না। কিন্তু এটাকে যত বেশি আমরা বলতে পারবো, যত বেশি স্প্রেড করতে পারবো, তত হয়তো ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো। এখনকার অর্গানাইজেশনের ম্যাচুরিটি লেভেল কিন্তু 10 বছর ধরে যে পজিটিভিটি যদি তারা ধরে রাখতে পারে, সেই অর্গানাইজেশনের ম্যাচুরিটি লেভেল হয়তো হয়তো একটা পার্থক্য আসবে, এটা আমার বিশ্বাস। অবশ্যই অবশ্যই। আরো একজন প্রশ্ন করেছেন, ভাইয়া বাংলাদেশের ইলিটারেসি রেটের ফিউচার সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, সে আমি তো আসলে জানতে বাচ্চাদের চেয়েছে যে পড়াশোনা নিয়ে, এই যে শিক্ষা, জি ইয়াস, জি জি জি, আপনি ঠিক যাচ্ছেন। বুঝতে পেরেছি আপু, ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা মানে আমি টোটাল লিটারেসি রেটের কথা বলতে পারবো না, বিকজ মানে যেই জিনিসটা নিয়ে আমি কাজ করি না, মানে বা বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার পক্ষে বোঝাও খুব কষ্ট, বিকজ আমরা অর্গানাইজেশন হিসেবে ছোট, আমিও মানে মানুষ হিসেবে এত মানে এখনো হয়তো অনেক কিছু পড়ার সুযোগ হয়নি ডেফিনেটলি। কিন্তু আমার মানে ভবিষ্যতে ইচ্ছা আছে যে পুরো এডুকেশন সিস্টেমটা নিয়ে ভাবার। তো বর্তমানে আমি শুধু চাইল্ড এডুকেশন লিটারেসি রেট নিয়ে কথা বলতে পারবো, বিকজ এই জায়গাটা নিয়ে আমি একটু চিন্তা করেছি আর কি, বা মানে শেখার জানার সুযোগ হয়েছে। তো চাইল্ড এডুকেশন লিটারেসি রেটে আমরা দেখছি এখন 75% হচ্ছে লিটারেসি রেট। তো আমরা কিন্তু শতভাগ শিক্ষার কথা বলছি বা চিন্তা করছি, একটা দেশ হিসেবে এটা হয়তো সব দেশেরই লক্ষ্য যে একটা সময় আমাদের দেশের শিক্ষার হার 100% হবে, আমাদের সমস্ত শিশু শিক্ষার আওতায় আসবে। সেক্ষেত্রে আমি দুইটা জিনিস বলবো যে ওই যে ইনক্লুশনের কথা, যে কোনো কমিউনিটিকে বাদ রেখে বা কোনো জাতিগোষ্ঠীকে বাদ রেখে, কোনো প্রান্তিক মানুষের কথা বাদ রেখে, সেটা শুধু জাতিগোষ্ঠী না, দেখেন শুধু কমিউনিটি না, গত 2 দিন আগে যদি আপনি দেখেন একটা গ্রামের ছেলে একটা ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে। সে বাচ্চাটা বলছে যে আসলে এরকম লকডাউনের সময় আমি তো মানে খেতে খামারে কাজ করতে হয়, 10 টাকা দিয়ে যেতে হয় স্কুলে, এবং আমার তো হোয়াটসঅ্যাপ নাই বা মানে বড় মোবাইল নেই, তাহলে আমি কিভাবে এখন পড়াশোনা করতে পারবো? স্কুলে স্যাররা নাকি পড়াশোনা ওরকম করবো, হ্যাঁ মোবাইলে পড়াচ্ছে। হ্যাঁ, তো সেই রকম একটা রাইট। জায়গায় শুধু দেখেন ও কিন্তু হয়তো আলাদা কোনো কমিউনিটি বিলং করে না, মানে কমিউনিটি ইন টার্মস অফ লাইক মানে বেদে কমিউনিটি এরকম কোনো আইসোলেটেড কমিউনিটি না, বাট স্টিল কিন্তু ও কিন্তু দারিদ্রতার কারণে বা এই সামাজিক স্ট্রাকচারের কারণে সমাজের, ও হয়তো ওর এডুকেশন থেকে পুরো রাইটটা পাচ্ছে না। তো এখনো বাংলাদেশে এই জায়গাগুলোতে এই সমস্যাগুলো কিন্তু আছে, যেখানে আমরা আবার ধরেন পাহাড়ের কথা ধরেন, সেখানে একটা স্কুলই থাকে 10 কিলোমিটার দূরে, একটা 10টার স্কুল, সকাল 6টায় উঠে বাচ্চাদের রওনা দিতে হয় মাঝে মাঝে, এরকম কিন্তু ঘটনা ঘটছে। তো সেইখানে এটা অনেক ডিফিকাল্ট। বাংলাদেশের মানে এত ডাইভার্সিটি, বাংলাদেশের মানে ধরেন সব ধরনের জায়গাতে ডাইভার্সিটি। আপনি যদি জিওগ্রাফিক্যাল দিক থেকে চিন্তা করেন, ডাইভার্সিটি আছে, পাহাড় আছে, সমতল আছে, এডুকেশন এত এক্সেসিবল না। আপনি যদি কমিউনিটি কথা চিন্তা করেন, এখনো অনেক কমিউনিটি আছে মেইন স্ট্রিম না, হ্যাঁ, আইসোলেটেড, আলাদা করে এক্সক্লুডেড, তাই না? সো ওদের তো এক্সেসই নাই মেইন স্ট্রিম সোসাইটিতে। যেমন আপনার আমার বন্ধু এখন একটা বেদে কমিউনিটি, সুইপার কমিউনিটি, ডোম কমিউনিটি থেকে হয় নাই। তো আমরা বুঝতে হবে যে এরা কিন্তু মেইন স্ট্রিমে এখনো আসে নাই। হুম তারপরে হুম হুম। ফিনান্সিয়াল জায়গা থেকে দেখবেন, হ্যাঁ, এখনো একটা ভারসাম্য আসে নাই। সবার
কাছে এখনো ওই Correct. ওই রকম অর্থ নাই, পড়াশোনাটা হয়তো ওই সুযোগটা পাচ্ছে না। তারপর আবার স্ট্রিট চিলড্রেন তো আছেই, যারা সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত। তো এই যে এত রকম ক্রাইসিস, সেখানে এই ক্রাইসিস গুলা সলভ করে সমস্ত কমিউনিটি, সমস্ত মানুষকে যদি আমরা শিক্ষার আওতায় আনতে পারি, তারপরে যদি তাদেরকে কোয়ালিটি এডুকেশন দিতে পারি, তারপরেই শতভাগ শিক্ষা হবে। তো এটা অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশ সরকার আশা করি এবং সরকার সহ বিভিন্ন ইনস্টিটিউশন কাজ করে যাচ্ছে এটা নিয়ে। নিঃসন্দেহে একসময় হয়তো বাংলাদেশও শতভাগ শিক্ষার আলো দেখবে। সেখানে আলোকিত শিশু একটা ছোট্ট কন্ট্রিবিউট করছে, হয়তো কোনো একটা কমিউনিটিতে বা কোনো একটা অঞ্চলে একটা পড়াশোনার সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা এর আগে থেকে পড়াশোনার সুযোগ বঞ্চিত ছিল। এইটা একটা জিনিস। আর হচ্ছে এটাতেও গেল পড়াশোনা, কিন্তু আমি এর চেয়েও বেশি ফোকাসড হচ্ছে আপনার এই যে সফট স্কিলস ডেভেলপমেন্ট। মানে এডুকেশন হয়তো আমি এক সময় সবার কাছে পৌঁছাইতে পারবো, কিন্তু এখন কিন্তু কথা হচ্ছে কোয়ালিটি এডুকেশন নিয়ে। এইচডিজি 4 আপনি দেখবেন এখন কিন্তু আর সেখানে এডুকেশন নাই, যেটা আগের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে ছিল। হ্যাঁ, তো এখন কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে হচ্ছে বলছে কিন্তু এডুকেশন না, কোয়ালিটি এডুকেশন। তো কোয়ালিটি এডুকেশন কি এটা জানার জন্য পড়াশোনা করতে হবে আমাদের প্রচুর, বিকজ কোয়ালিটি এডুকেশনটা বলতে কি বুঝি, এটা আসলে কিভাবে প্রোভাইড করবো আমরা মানুষদেরকে, এই জন্য আমাকে আসলে নিজেকেও আগে পড়তে হবে, জানতে হবে। সেখানে অনেক কিছু আছে। আমার নিজের এখন মাস্টার্সও যেহেতু এডুকেশন লিডারশিপে, সো আমার পড়াশোনার জন্য কিছু জানার সুযোগ হয়েছে, এবং আমি খুব লাকি যে আসলে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা নিয়ে আবার একটা প্রফেশনাল মাস্টার্সও করছি। সো আমি ওইটা পড়তে গিয়ে বা মানে উম, কাজের মধ্য দিয়ে আমি দেখেছি আসলে বাচ্চাদের শুধু এডুকেশন দেওয়া না, কোয়ালিটি এডুকেশন দেওয়া বেশি জরুরি। এবং আমি সেইখানে সফট স্কিলস বা এরকম ধরনের ইন্টারঅ্যাক্টিভ এডুকেশন সিস্টেম কে বেশি প্রায়োরিটি দিতে চাই। আমরা প্লেয়ার বেসড এডুকেশন সিস্টেমকে প্রায়োরিটি দিতে চাই। আমরা ইনডোর লার্নিং সিস্টেম, আউটডোর লার্নিং সিস্টেমকে প্রায়োরিটি দিতে চাই। সো এগুলো অনেক কিছু, এগুলো নিয়ে বলতে গেলে হয়তো আর মানে আলোচনাটা অনেক মানে অন্যদিকে চলে যাবে, অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, বিকজ এটা একদিনে বা একটা আহ, সময় শুধু বলা সম্ভব না। বাট আমি যেটা আর কি বলতে চাই সেটা হচ্ছে, যদি আমরা প্রত্যেকটা এডুকেশনের মধ্যে এই যে দেখেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকাল ভালনারেবল, তারা বিভিন্ন ভাবে মানে খারাপ ঘটনার শিকার হচ্ছেন, জীবনে মারা যাচ্ছে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখবেন এটা কিন্তু ল্যাক অফ এডুকেশন। তো আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমটার মধ্যে রেসপেক্ট, এমপ্যাথি, কাইন্ডনেস, হ্যাঁ, মানে বিহেভিয়ারাল ইস্যু গুলাকে আনতে পারি, মোরাল ইস্যু গুলাকে আনতে পারি, আমার মনে হয় আমরা আরো বেশি পরিবর্তন দেখতে পারবো ফিউচার। এবং আমি মনে করি আমাদের সরকার সহ অর্গানাইজেশন চিন্তা করছে, এবং যেগুলো হয়তো অচিরেই আপনারা দেখতে পারবেন এডুকেশন সিস্টেমের মধ্যে চলে আসছে। নাহলে এটা খুব রিস্কি হয়ে যাবে আমাদের দেশ বা সামনের দিনগুলোর জন্য। বিকজ আমরা এই জিনিসটা যদি আরেকটা জিনিস কি, আমরা হয়তো অনেক সময় বলি যে রেসপেক্ট জিনিসটা এটা কি আবার ট্রেনিং করে শিখতে হবে? কাইন্ডনেস এটা কি আমার ট্রেনিং এর দরকার আছে? এটা তো আমি বুঝি কিভাবে কাইন্ড হইতে হবে, কিভাবে রেসপেক্ট বাড়াতে হবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, এটা মানে বিশ্বের অন্যান্য দেশে তো ডেফিনেটলি এটা একটা প্র্যাকটিস, ট্রেনিং, এটা অ্যাক্টিভিটির মধ্যেই ঢুকানো থাকে, এডুকেশন সিস্টেমটার মধ্যেই আছে। আপনি যখন পড়বেন, পড়তে যাবেন, কারিকুলামের মধ্যেই আছে ডিফারেন্ট ডিফারেন্ট Right. অ্যাক্টিভিটিস। বাচ্চারা গ্রিটিংস দেয়, হ্যাঁ, এই যে ছোট ছোট করে যে ওরা কাইন্ডনেস প্র্যাকটিসটা করে, তারপরে হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিখে। সো আমরা যদি এটা আমাদের এডুকেশন সিস্টেমে একটু একটু করে নিয়ে আসতে পারি, দেখবেন যে যে বাচ্চাগুলো, কারণ এই বড়রাই তো একটা সময় ছোট ছিল, তো ওই ছোট থেকেই যদি একটা বাচ্চা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে, রেসপেক্টের প্র্যাকটিস করে, এমপ্যাথির প্র্যাকটিস করে, হ্যাঁ, বা কাইন্ডনেস এর প্র্যাকটিস করে, আমি বিশ্বাস করি যে এই জিনিসগুলো আমি পুরোপুরি সলভ হয়ে যাবে বলবো না, তাহলে তো পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে। মানে সেটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, কিন্তু আমি বলতে পারি যে এটা অনেক রেটটা অনেক চেঞ্জ হবে। মানে এখন যেই হারে আমরা দেখতে পাচ্ছি যে দেশে ভায়োলেন্স, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে সহিংসতা, এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। তো আমরা চাই যে রেট, আমি এটা মানে এটা যদি আমরা মাইন্ডসেটটা ধরে রাখি যে এই জিনিসগুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে চাই বা পারবো, ডেফিনেটলি পারবো। এবং প্যারেন্টিং এর একটা বড় ভূমিকা আছে। আমরা যদি আরেকটু সময় দিই বাচ্চাদেরকে, আমরা যদি মানে ওভাবে আরেকটু খোঁজ নেই, এবং ডেফিনেটলি আমরা যদি পরিবার হচ্ছে আমার কাছে মনে হয় প্রথম ইনস্টিটিউশন একটা বাচ্চার। সো পরিবারের অনেক ভূমিকা আছে, স্কুলেরও অনেক ভূমিকা আছে, বিকজ স্কুলে যখন থাকছে, স্কুল
ঠিক এ প্লাস পাওয়ানোর জন্য যেন না পড়ায়, সামনের দিনগুলোতে যেন এটাই গোল হয়। মানে এ প্লাস ডেফিনেটলি পাবে, প্রত্যেকটা বাচ্চা অনেক ভালো রেজাল্ট করুক সেটা যেমনি চাই, মানে সেটাই একমাত্র গোল হওয়া উচিত না, সেটাও আর কি একটা বলছি। ভালো সে মানুষ তার হিসেবে গড়ে ওঠার দিকে মনোযোগ দেওয়া উচিত আসলে। হ্যাঁ, আর 21st সেঞ্চুরিতে এসে এখন দুইটাই দরকার। আপনি যেরকম একাডেমিক্যালি ভালো থাকবেন, ঠিক তেমনি মানুষ হিসেবে ভালো হবেন, ঠিক তেমনি আপনার মধ্যে আরো মানবীয় গুণগুলো বাড়বে। কারণ আমিও চাবো না গ্লোবাল সিটিজেন হিসেবে আপনি যুগের চেয়ে পিছিয়ে যান। আপনি অন্য কাজে বেশি মনোযোগী হলেন কিন্তু একাডেমিক্যালি ভালো করলেন না, তা না। মানে সবই করা সম্ভব এবং সবই আসলে করছে অন্যান্য উম অঞ্চলে, অন্যান্য জায়গাতে। সো আমি বলবো যে একই সাথে এই জিনিসগুলাকে একটু জাস্ট ছোট ছোট করে আসলে ইন্ট্রোডিউস করা, একটা ছোট্ট অ্যাক্টিভিটি করা, এটা অনেক হেল্প করে এবং এটা পসিবল। বাংলাদেশের এডুকেশন সিস্টেম লিটারেসি রেটের চেয়ে আমি এখন মোর ফোকাসড ইনটু বাচ্চাদের ডেভেলপমেন্ট। মানে ওরা রাইট, যদি এক্স্যাক্টলি। এইভাবে বড় না হয়, এটা উইল বি ভেরি ডিফিকাল্ট। মানে বিং ভেরি অনেস্ট, আমার খুবই খারাপ লাগে যখন আমি দেখি যে এটা হচ্ছে, এবং আমি এটাও বুঝতেছি যে এটার পিছনে দায়ী হচ্ছে আসলে আমরা এগুলাকে ট্রেনিং করাই নাই। এবং আমি বিশ্বাস করি ট্রেনিং না করায় এক্সপেক্ট করা যে একটা মানুষ খুবই দুর্দান্ত মানুষ হয়ে উঠবে, আপনি তার পেছনে কোনো এফোর্ট দিলেন না তারপরেও, এটা খুবই ভুল কথা। আমি যদি প্রতিদিন বা প্রায়ই একটা মানুষকে রেসপেক্ট করা শিখাই, এমপ্যাথেটিক হওয়া শিখাই, তার মাথায় জিনিসটা ঢুকায় দেই, তাকে বলি তুমি আমাকে ট্রেনিং করাও, তুমি আমাকে বুঝাও দিনের পর দিন, তখন দেখবেন কি এটা ওর মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করে যে আচ্ছা আমি তো বলছি যে এটা খারাপ এটা ভালো, তাহলে আমি কেন করতেছি। সো আমি এক্স্যাক্টলি। জিনিসগুলো যেন ওর উপর চাপিয়ে না দেই, ওকেই বলি যে এই যে এই কাজটা করলো এটা কি ভালো না খারাপ, ও বললো খারাপ, এটা কেন তুমি খারাপ মনে করতেছো। তো দিনের পর দিন যদি আমরা এভাবে ওদেরকে শুনি, ওদের কথাগুলো বেশি শুনি, ওদেরকে বলতে দেই, দেখবেন আমি নিজে একটা এক্সাম্পল। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি যে খুব বাচ্চাদের পছন্দ করতাম, মানে অপছন্দ করতাম না ডেফিনেটলি, মানে পছন্দ বলতে হচ্ছে বাচ্চাদের নিয়ে এত কাজ করবো, এত ক্লোজ হব, বাচ্চাদের সাথে এত মিশবো, বাচ্চাদেরকে এত কাছ থেকে দেখার সুযোগ হবে, বাচ্চাদের সাথে এত কাছ থেকে কাজ করার সুযোগ হবে, সেটা তো আমি কখনো ভাবি নাই। ইভেন আমি যদি আমার ছোট ভাইয়ের কথা বলি, ওর সাথে আমার একটা বয়সের গ্যাপ আছে, কিন্তু আমি খুব ছোটবেলায় যে ওকে নিয়ে খুব থাকে না বড় ভাই ছোট ভাই সম্পর্ক, মানে আমি একটু বাচ্চারা যেহেতু একটু ধরেন মানে বিভিন্ন রকম ভাবে হয়তো আপনাকে অপ্রস্তুত করে দিতে পারে আপনি যদি ওকে কোলে নেন বা বিভিন্ন সময়, তো আমি ওই কারণে একটু বাচ্চাদের থেকে দূরে থাকতাম, যেটা হইলে তো এটা খুব মানে বৃষ্টি একটা ব্যাপার হয়ে যাবে, তো বাচ্চারা বাচ্চাদের মতো থাকুক, আমি বড় হয়ে গেছি আমি আমার মতো থাকি। তো দেখেন সেই আমি কিন্তু আবার এসে বাচ্চাদেরকে মানে হাত পা ধোয়ে রবীন্দ্র সরোবরে বাচ্চাদেরকে কিন্তু পড়াইছি। কেন? বিকজ আমি বলতে বলতে আমার মধ্যে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে, রিয়াবিলিটি কাজ করছে। বিকজ আমি যখন বলা শুরু করলাম যে আমি বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি বাচ্চাদের এটা করি, তখন কিন্তু এটা আমার মধ্যে একটা দায়বদ্ধতা আলটিমেটলি কাজ করে যে এইটা কিন্তু তাহলে করা উচিত। সো আমি এটাকে বলি হলো এক্সপিরিয়েন্স ডেভেলপমেন্ট, যে আপনি যখন কোনো কিছু করবেন, বলতে থাকবেন এবং করতে থাকবেন পাশাপাশি, দেখবেন আপনি এক্সপিরিয়েন্স বিল্ড করেন এবং আপনি এরকম ভাবে চিন্তা করা শুরু করেন। ঠিক তেমনি আমি এটাও বিশ্বাস করি যে একটা মানুষ বা একটা ইউথ, সে যদি চিন্তা করে যে সে যদি বলা শুরু করে দেয় একবার যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা আর এই জিনিসটা ভালো, তাইলে এটা ওর বিহেভিয়ারের মধ্যে চলে আসবে। ওয়ান্স ও এটা বিহেভিয়ারের মধ্যে আসা শুরু করলো, তারপর ওটা প্র্যাকটিস করা শুরু করে দিবে এবং এটা পসিবল। মানে আমি যেই মানুষটা বাচ্চাদের, আমি তো বললামই যে বাচ্চাদের নিয়ে এত বেশি কানেক্টেড ছিলাম না ছোটবেলা থেকে, সে আমি কিন্তু এখন বাচ্চাদের নিয়ে বেশি কাজ করছি। সো ওই রাইট। জিনিসটাই আসলে যে এটা কিন্তু মানে এটা কিন্তু কখনোই ওই একটা দুইটা ক্লাস থেকে বা একটা দুইটা মানে সময় শুনে আসবে না, এটাকে লং টার্ম একটা প্ল্যান হিসেবে দেখতে হবে। মানে ওদেরকে দিয়ে বলাইতে হবে, ওদেরকে দিয়ে এক্সপিরিয়েন্স করাইতে হবে। ওয়ান্স ওরা এটা বললো, এটা এক্সপিরিয়েন্স করলো, ওরা কিন্তু আলটিমেটলি বুঝবে। সো এগুলাকে প্যারেন্টিং এর মধ্যেও আনতে হবে, স্কুলিং এর মধ্যেও আনতে হবে, বোথ। এবং এটা রাইট। পসিবল না হলে আহ বিশ্বের অন্যান্য দেশে এই সমস্যাগুলো থেকে যেত। এখনো যে নেই তা না, কিন্তু হয়তো অনেকাংশেই কম, এবং বাংলাদেশে এই সমস্যাগুলো আসবে। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে হেইট স্পিচ দেই, ইচ্ছা মতো উল্টাপাল্টা কথা লিখি, এগুলো লিখলেই কি না লিখলেই কি আসলে মানে মানে এটা থেকে কি পারপাসটা আসলে ওর সার্ভ হয়, এটা যদি মানে ঠিক ওকে দিয়ে একদিন বলানো যায় যে এটা লিখছো তোমার কেমন লাগতেছে, এটা লিখে কি রকম চেঞ্জেস আসলো, হ্যাঁ এটা লিখার পরে আসলে মানে সুবিধাটা কি হয়েছে, এটা যদি তোমাকে কেউ বলে তাহলে তোমার কেমন লাগবে, এই যে ছোট ছোট করে যদি ওকে এটা মাইন্ডসেটে ঢুকায় দেওয়া যায়, আচ্ছা
তখন ও এটা রিয়ালাইজ করবে, তারপর ওকে দিয়ে বলানো। তাহলে যদি তুমি মনে করো এই জিনিসটা খারাপ, তাহলে এই 5টা মানুষকে কিন্তু তুমি বলবা যে এই জিনিসটা কিন্তু খারাপ, বিকজ দেখো ওরাও খারাপ কাজটা করছে। আপনি যখন ওকে এই ওনারশিপটা দিলেন, দায়িত্বটা দিলেন যে তুমি তো এটা বুঝতে পারছো, তাহলে আমাকে বলছো যে এই জিনিসটা কিন্তু আসলে খারাপ, তোমার খারাপ লাগছে, তাহলে তুমি ওকে বুঝাও। এই যে ওকে দায়িত্ব দিলেন, ও ধরেন আপনার ছোট, তো ছোট হিসেবে ওটা মানে চিন্তা করলো যে ঠিক আছে ভাইয়া বলছে আমি এটা করব, তখন কিন্তু ওই বলতে গিয়ে ওর মধ্যে চেঞ্জটা আসলো। তখন ও 5 দিন 7 দিন বলার পর ও কিন্তু চিন্তা করবে আচ্ছা আমি তো এটা বলি এটা ভালো না, সো আমিও তো এটা বুঝতে Correct. পারতেছি ভালো না। তখন কিন্তু ও কিন্তু ওই হেট স্পিচ সরানো থেকে সরে আসবে। সো মানুষকে না আসলে দায়িত্ব দিতে হয়, ওনারশিপ দিতে হয়। আমরা আহ আমি আসলে আমি খুব এমপ্যাথেটিকলি কথা বলার চেষ্টা করছি এটা, এবং এটাই হওয়া উচিত। যে আমরা অনেক সময়, আমি চেষ্টা করি বা আমরা একসময় চেষ্টা করতাম যে পুরা জিনিসটা আমি চেঞ্জ করে ফেলবো, বাংলাদেশের কি সমস্যা এটা আমার 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 হাতে সমাধান হবে। এইটা করতে গেলে আসলে মানুষজন ওনারশিপ নিবে না। সো ওয়ান্স মানুষজন ওনারশিপ যদি না নেয়, তাহলে ইম্প্যাক্টটা যেটা হবে যে ওরা এটা গুরুত্ব উপলব্ধি করতে পারবে না এবং চেঞ্জটা আসবে না। ঠিক তেমনি Right. আমাদের হওয়া উচিত সিস্টেমটা যে আমরা মানুষদের হাতে বেশি বেশি ওনারশিপ ছাড়বো, ওদেরকে বলবো, ওদেরকে দিয়ে বুঝাবো, ওরাই করবে। ওরাও আবার এই লিডারশিপটা এরকম হবে যে ওরা আবার যাদেরকে বলবে তারা যেন আবার তাদেরকে বুঝাবে, মানে পে ইট ফরওয়ার্ড। সো দ্যাট যেটা হবে যে চেঞ্জটা কিন্তু একসময় ভিজিবল হবে। সেটা 10 জন দিয়ে শুরু হতে পারে, 5 জন দিয়ে শুরু হতে পারে, এটা ম্যাটার করে না। বাট এটা ম্যাটার করে যে মানে পুরা কাজটা আমি একা করতেছি না। সো যখনই আমি একটা মানুষকে দায়িত্ব ছাড়তেছি, দেখবেন এটা আস্তে আস্তে স্প্রেড করবে। সো ওই ট্রেনিংটা আসলে করানো, ওদেরকে দিয়ে বলানো, ওদেরকে ওনারশিপটা দেওয়া। আপনি দেখবেন কোন একটা বাচ্চাকে কিছু একটা দায়িত্ব দিয়েন, দেখবেন খুব খুশি, মানে ও ছোটবেলাটা দায়িত্ব পেয়ে গেছে, এটা ওর কাছে অনেক প্রিসিয়াস। এভাবে যদি আমি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে খুব ভালো ভালো রেসপন্সিবিলিটি দিয়ে বড় করি, ও প্রিটি শিওর বড় হয়ে এগুলো উল্টাপাল্টা কিছু করতে গেলে চিন্তা করবে, কারণ ও একটা চিন্তা প্র্যাকটিসের করবে। মধ্যে দিয়ে বড় হয়েছে, ও একটা কো হ্যাঁ। কারিকুলার মধ্যে দিয়ে বড় হয়েছে। আমি একটা জিনিস চাই, স্কুল কলেজে যদি আমরা চারু কারু থাকে, আইসিটি থাকে, এরকম অনেক কিছু আছে, একটা ভলান্টিয়ারিজমের একটা ধরেন হচ্ছে ছোট্ট কোর্স থাকতে পারে, বা একটা চ্যাপ্টার থাকতে পারে, বা একটা মানে ধরেন হচ্ছে 30 40 50 মার্কের প্র্যাকটিক্যাল এক্সামের মতো থাকতে পারে, যে এই বছর তোমার কি কি অ্যাক্টিভিটিস আছে, তোমরা গ্রুপে কি কি করছো। তো ওই যে প্রতি বছর এই পরীক্ষাটা দেওয়ার জন্য হইলেও ওদের একটা সারা বছরে কিছু অ্যাক্টিভিটিস কিন্তু হবে, মানে হবে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্মে। তো চিন্তা করেন 6 7 8 9 10, 5 বছর। তো 5 বছরে যদি 20টা পরীক্ষা দেয় এবং 5টা বছর যদি 20টা পরীক্ষার জন্য 20টা অ্যাক্টিভিটি করে, যেমন আমি যদি দেখি চারুকলার জন্য আমি ধরেন এগুলো এগুলো বানাইছিলাম ছোটবেলায়, রাইট? আমি যদি এরকম এই পরীক্ষাটার জন্য যদি আমি 20টা ইয়ে করি, মানে অ্যাক্টিভিটি করি, ক্লাস 5 থেকে 6 থেকে 10 পর্যন্ত, বা 25টা পরীক্ষার জন্য 25টা অ্যাক্টিভিটি করি, 25টা ছোট ছোট কাজ করি, তাইলে যেটা হবে ও ছোটবেলা থেকে মানুষের জন্য কিছু করার অ্যাক্টিভিটিতে বড় হয়েছে। সো দ্যাট ও তখন এগুলা কাজ থেকে দেখবে, শুনবে, বুঝবে, ওর মধ্যে একটা মাইন্ডসেট চেঞ্জ আসবে। সো এগুলার জন্য একটু ধরেন মানে যারা থিঙ্ক ট্যাঙ্কার, যারা পলিসি মেকার, তারা যদি এই জিনিসগুলাকে একটু একটু করে ইন্ট্রোডিউস করে এডুকেশনের মধ্যে, কারিকুলামের মধ্যে, ডেফিনেটলি এটা হেল্প করবে, এবং এটা একটা আপনি বড় রকম ইম্প্যাক্ট দেখবেনই। এবং আমি এটা প্রচন্ড বিশ্বাস করি, যে মানুষটা এটা একই কথা দিনের পর দিন বলে, খুব কম মানুষই আছে তার উল্টাটা করে, বিকজ বলতে গিয়ে একটা দায়বদ্ধতা আসে। এখন আমি বলতেছি এর মানে যে আমি করবো না তা কিন্তু না, মেবি Right. করবে, বাট এটা সংখ্যাটা অনেক কম। আমি যদি কম। 100টা বাচ্চাকে এই ভলান্টিয়ারিংটা স্কুলে শিখাইতে পারি কারিকুলামের মধ্যে এনে, সুবিধাটা যেটা হবে যে 10টা বাচ্চা হয়তো ঠিক আছে ও এটা মানলো না, বা এটাকে মানে হাসি ঠাট্টা করে কাটায় দিল, বাট আপনি শিওর থাকেন 90টা বাচ্চা এটা প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস বলতে গিয়ে করতে গিয়ে মানুষগুলাকে দেখে ও ছোটবেলা থেকে ওর মধ্যে একটা দায়বদ্ধতা আসবে। এবং সেটা গ্রামে শহরে সব জায়গাতে সম্ভব। গ্রামে প্রবলেম আছে, আপনি যদি কারিকুলামটা এরকম করেন, গ্রামের অনেক বাচ্চা কাচ্চাকে দেখবেন যে ওদের হয়তো ইয়ে থাকে না, কি বলে, এই প্রবলেমটা হয়, যেমন হচ্ছে ওদের অনেকে হয়তো ফিনান্সিয়াল মানে জায়গাটা অত ভালো না, হ্যাঁ, তখন ওই ওই মজবুত না। প্রজেক্টটা যদি ওই স্কুলেই হয়, রাইট রাইট, ওই স্কুলেই হয় যে 5 জন মিলে 10 জন মিলে ওরাই কন্ট্রিবিউট করে একটা বাচ্চার হয়তো টিফিনের খরচ, নাইলে হচ্ছে একটা কলম খাতা কিনে দেওয়ার খরচ। তখন কিন্তু এই যে হেল্পিং মাইন্ডসেট নিয়ে কিন্তু ও বড় হইলো, আর ও যখনই হেল্পিং মাইন্ডসেট নিয়ে বড় হবে, ডেফিনেটলি ওকে দিয়ে খারাপ কাজ করানো টাফ হবে, বিকজ ওরা বলবে ছোটবেলা থেকে তো আমি আমার বন্ধুদের সাহায্য করে বড় হয়েছি, এখন কেমনে মানুষের ক্ষতি করি, মানে Right.
এই যে চিন্তাগুলা কিন্তু আমাদের অ্যাক্টিভিটির মধ্যে আনতাম। আমি বললাম জীবনে তুই কিন্তু মানুষকে মারবি না, হ্যাঁ, মানুষকে ঠকাবি না, মানুষকে কষ্ট দিবি না। এটা কে শুনে? মানে দুনিয়াতে এই কথার ভ্যালুটা আমার কাছে কিভাবে আসবে আসলে? আমি আমি কিভাবে আসলে এই কথাটার গুরুত্বটা বুঝবো? মানে আমি যদি নিজে কাজটা না করি, হ্যাঁ, ধরেন আপনি আহ শিখাই দিলেন কোডিং এভাবে করতে হয়, কিন্তু আপনি এরপরে কি এক্সপেক্ট করতে পারবেন যে ও কোডিং শিখে গেছে? রাদার ও এটা প্র্যাকটিস না করে? কখনোই না। কখন? সো ওরকমই, হ্যাঁ, সো ওরকমই আর কি। ভালো কাজও যদি আমি বলি যে তুমি একটা ভালো কাজ করো, তাহলে বাট ওকে এটা প্র্যাকটিস করতে দিতে হবে, তারপরে তো ভালো কাজ করা স্টার্ট করবে। সবকিছুই মানে বললাম আর এক্সপেকটেশন, কিন্তু আমরা মনে করি কি এটা তো অনেক ইজি, বড়রা। So আমি এমপ্যাথেটিক, আমি কিন্তু সবার কথা বলতেছি না, বাট ইন জেনারেল বলতেছি। আমি বলতেছি যে মানুষকে আঘাত করবা না, কিন্তু এটার ভ্যালু তো বুঝতেছে না। ওকে যদি এই অ্যাক্টিভিটিকে স্পেসিফিক্যালি করানো যায়, তখন ও করতে করতে উপলব্ধি করবে যে আসলে এই কাজটা করা উচিত হবে। তো দ্যাটস হাউ ওদের মধ্যে ট্রান্সফরমেশন আসবে। সো ওই জায়গাটা থেকেই বেসিক্যালি চিন্তা করা। অসাধারণ, অসাধারণ। মানে আপনি আমাদেরকে এমন একটা প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিলেন যেখানে আসলে বাচ্চাদের মধ্যে যে মানবিক গুণাবলীগুলো গঠন হওয়া উচিত সেটা তারা প্র্যাকটিস করতে পারবে। অসাধারণ একটি চিন্তা ভাবনা ভাইয়া, অসাধারণ, খুবই ভালো লাগলো। কিছু মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরেকজন জানতে চাই, আহ, জি, আরেকজন জানতে চেয়েছেন যে আপনাদের এই আলোকিত শ্বশুর ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন আগামী 5 বছর পরে বা 10 বছর পরে? আপনি আলোকিত শিশুকে কোথায় দেখতে চাচ্ছেন, বা আর কি কি কাজ করার পরিকল্পনা আছে? যদি এগুলো নিয়ে একটু বিস্তারিত বলতেন ভাইয়া। আমরা ওই তো ভলান্টিয়ারিজমের মুভমেন্টে যাব, বাংলাদেশে ভলান্টিয়ারিজমটাকে স্প্রেড করব, পজিটিভিটি স্প্রেড করব। সো আলোকিত শিশুর যে প্রোগ্রাম বা যাই তৈরি করি না কেন, ডেফিনেটলি এটার বড় গোল হচ্ছে ওইগুলাই। অসাধারণ। আরেকটা ব্যাপার আমি জানতে চাইবো ভাইয়া পার্সোনালি, দ্যাট ইজ এই যে কাজ করছেন, এত বৃহৎ পরিসরে কাজ করছেন, একটা অর্থায়নেরও ব্যাপার আছে। এই অর্থায়নের ব্যাপারগুলো বা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করেন? আপনি যদি একটু কাইন্ডলি আবার রিপিট করতেন, বিকজ হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, ব্যান্ডউইথ খুব লো। ডেফিনেটলি সো আমি হচ্ছে শুনতে ডেফিনেটলি। পাইনি, সো প্লিজ। জি। জি, আসলে হয়েছে কি, এই যে আপনি বৃহৎ পরিসরে কাজ করছেন, এর জন্য তো একটা অর্থায়নের ব্যবস্থা থাকতে হয়, অবশ্যই আছে। এই অর্থায়নের ব্যবস্থাটা কিভাবে হয়, বা আপনি কিভাবে আসলে অর্থায়নের সমস্যাগুলো সমাধান করেন? আচ্ছা, অর্থায়নের বিষয়টা বলি। সো এটা খুবই নর্মাল। মানে ধরেন একটা অর্গানাইজেশন হিসেবে আমরা কোনো কম্পিটিশনে নাই। আমরা তো আসলে স্বেচ্ছাশ্রম দেই মানুষের জন্য। যখন আমাদের 10,000 টাকা সামর্থ্য থাকে তখন আমরা 10,000 টাকা দিয়েই মানুষের জন্য কাজ করি, যখন যেরকম টাকা উঠলো। আবার যখন একটু বেশি টাকা উঠে তখন একটু বেশি মানুষের জন্য কাজ করতে পারি। এটাই খুব নর্মাল। মানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তো কাজ করবেন। তো অর্থায়ন গুলো বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম ভাবে আসে। কিন্তু শিশুর অর্থায়নটা হয়, চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম আছে, বাচ্চাদের জন্য স্পন্সর করে মানুষজন। একটা বাচ্চাকে 1,000 টাকা করে দিতে হয় কমিউনিটি বাচ্চাকে পড়াশোনার জন্য। আবার ধরেন এই কোভিড-19 রেসপন্সে হচ্ছে ধরেন বিভিন্ন অর্গানাইজেশন, কর্পোরেট, ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন সময়ে হচ্ছে আমাদের পাশে ছিল। সো দ্যাটস হাউ আর কি উই এনশিওর আওয়ার ফান্ডিং। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি প্রশাসন থেকে কিরকম সুযোগ সুবিধা পাচ্ছেন? যেহেতু আপনি ঢাকা সহ ঢাকার বাহিরেও কাজ করছেন, প্রশাসনের সুবিধা কিরকম পাচ্ছেন? আহ প্রশাসন তো যথেষ্ট সাপোর্টিভ। আপনি ধরেন যেকোনো সময় আপনি যেকোনো রকম সাহায্য যদি চান, এটা একটা প্রসেস আছে অবশ্যই। মানে so আমরা তো ওই শুরুতেও বলেছি যেটা যে লোকাল গভর্নমেন্ট বা মানে প্রশাসন থেকে আমরা চেষ্টা করি আমাদের কাজে অ্যালাইন রাখতে, তাদেরকে সাপোর্ট নিতে, এবং তাদেরকে জিনিসটা জানাতে, এবং একসাথে পারলে একসাথে কাজগুলো করতে। তো মানুষ আসলে কি ভালো কাজ করতে চায়, ভালো কাজগুলোকে সাপোর্ট দিতে চায়। সো যখন আপনি কোনো উদ্যোগ নিবেন, আমি বিশ্বাস করি যে আপনি সাপোর্ট পাবেন। অবশ্যই, অবশ্যই। একটু আমরা ভাইয়া আর কিছু ওই তো বললাম তো, কমেন্টস পড়ে চ্যালেঞ্জ নেই। কিন্তু থাকবেই। জি জি, অবশ্যই। হ্যাঁ, শিওর শিওর। জি, আপনি বলতে থাকেন ভাইয়া, চ্যালেঞ্জ নিয়ে কিছু বলছিলেন। ওই তো মানে আমি যেটা বললাম যে মানে জিনিসটা যত স্মুথলি বলছি যে আপনি মানে সবকিছু হয়ে যাবে, সাপোর্ট পাবেন, আপনি চেষ্টা করলেই হয়ে যাবে, ডেফিনেটলি চেষ্টা
ঘুরে ফিরে সবসময় বলা যে চ্যালেঞ্জ না থাকলে কিন্তু আপনি আসলে কাজটা করে আনন্দ পাবেন না। লাইফে সবকিছুই আপনি যাই করতে চান, লাইফে আপনি যদি ধরেন আপনি নিজে কিছু করবেন না, আপনি ধরেন একটা হয়তো 9 to 5 একটা চাকরি করবেন, সেখানেও কিন্তু আছে। তো চ্যালেঞ্জ থাকবেই, বাট আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ গুলাকে অত বেশি চিন্তা না করে নিজে কাজটা করে যাওয়াটাই আসল। রাইট, এক্স্যাক্টলি। আমাকে শুনতে জি পাচ্ছেন? জি ভাইয়া, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। কিছু কমেন্ট চলে এসেছে ভাইয়া আপনার জন্য। ফারহাদ তামজিদ আলী বলছেন অল দ্য বেস্ট ব্রাদার। রাশেদুল ইসলাম রাশেদ যুক্ত হয়েছেন, বলছেন আওয়ার প্রাউড, সরি, হ্যাঁ, রাশেদুল ইসলাম রাশেদ যুক্ত হয়েছে, বলছেন আওয়ার প্রাইড মিথুন দাস কাপো দাদা। আরো যুক্ত হয়েছেন সায়েদ আবুল হাসনাত, ওকে, তিনি বলছেন শিশু বিষয়ক অনলাইন পত্রিকা শিশুকথা.com এর পক্ষ থেকে স্যালুট দাদা, মানবিক কাজ করে মানুষের মন জয় করা আমার ভাই, ভালোবাসি সবসময় ভাইয়া। অনেক ধন্যবাদ জিসানকে। আরো যুক্ত হয়েছেন মেহরাব হোসেন, তানভীর হাসান, এমজি তামিম, রাফসান আব্দুল্লাহ, তার প্রশ্ন আমি অলরেডি করে ফেলেছি। আলফি ফেরদৌস যুক্ত হয়েছেন, ফারিসা যুক্ত হয়েছেন। আলফি ফেরদৌস বলছেন গ্রেট ইনিশিয়েটিভ, ইউ আর ডুইং ভেরি ওয়েল ফর দ্য সাফারার্স, অলসো দ্য ইউথপ্রেনার নেটওয়ার্ক ইজ ওয়ার্কিং সো গুড, প্রাউড অফ ইউ ফর ইউর নোবেল ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্য। আশা করব আপনারা সবাই শেয়ার করে নেবেন লাইভটি। আচ্ছা, আরো যুক্ত হয়েছেন নাসিমা জামান। আচ্ছা, বলেছেন ভাইয়া ভালো কাজে সবার কোনো না কোনো ইন্সপিরেশন থাকে, আপনার এরকম কোনো ইন্সপিরেশন কি আছে? খুবই অসাধারণ একটি প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ জানাবো আমি হচ্ছে নাসিমা জামানকে। এই স্বেচ্ছাসেবার কাজে আসার পেছনে আপনার কোনো অনুপ্রেরণা? জি জি। আমার অনুপ্রেরণা আসলে আমি যদি বলি যে মুক্তিযুদ্ধ আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা আসলে। তো আমি কেন এই মুক্তিযুদ্ধের কথাটা বলি, বিকজ একটা মানুষ যখন বা ডাক দিল দেশের জন্য যে যুদ্ধ করতে হবে, স্বাধীনতা আনতে হবে, তো তারপর দেখেন যে বাংলাদেশের মানুষগুলো কিন্তু জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং দেশের জন্য কাজ করা। আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু আসলে তো দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য স্বাধীনতা আনছেন। এটা কিন্তু এক ধরনের স্বেচ্ছা শ্রমই। এই স্বেচ্ছা শ্রমিকদেরকে আপনি নাম দিয়েছেন হয়তো মুক্তিযোদ্ধা, কিন্তু এরা যদি ওই সময় স্বেচ্ছাশ্রম না দিত, দেশের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপ না দিত, তাহলে কিন্তু আমরা স্বাধীনতা পেতাম না। এবং স্বেচ্ছাশ্রমের যে অনেক বড় এক্সাম্পল, সেটা কিন্তু আমরা দেশটা শুরুর মাধ্যমে তৈরি করছি। আজকে যে দেশটা আমরা মানে পেয়েছি, দেশটা কিন্তু স্বেচ্ছাসেবা জীবনের ঝুঁকি নিয়ে আসলে আমরা কিন্তু আমাদের দেশটা পেয়েছি। সো আমার যদি বলা হয় যে আসলে ইন্সপিরেশন কি, ডেফিনেটলি কিছু মানুষের নাম সারা দেশের জন্য কাজ করছে, বাট বেশি যুদ্ধ, বিকজ মুক্তিযুদ্ধে মানুষ জীবন বাজি রেখে ভলান্টিয়ারিং করছে, যুদ্ধ করছে, দেশের জন্য স্বাধীনতা নিয়ে আসছে। থ্যাংক ইউ নাসিমা জামান, এত চমৎকার একটি প্রশ্ন করেছেন। রাইট, এক্স্যাক্টলি। তার মানে আপনিও এটি বিশ্বাস করেন যে স্বেচ্ছাসেবা দিয়ে সবকিছু জয় করা সম্ভব? জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপনি কি মানে কোনো প্রশ্ন করেছেন? হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম যে আপনিও তাহলে এটি বিশ্বাস করেন যে স্বেচ্ছায় সেবা দিয়ে আসলে সবকিছু জয় করা সম্ভব? হ্যাঁ, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু স্বেচ্ছাসেবা আমাদের কিন্তু কাউকে তখন
মানে বলতে হয় না যে তোমরা যুদ্ধ করো, তোমাদেরকে অনেক কিছু দেওয়া হবে, এটা তোমাদের একটা ফুল টাইম জব। মানে কিছুই না, আসলে দেশটার জন্য মানুষজন স্বেচ্ছায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করা শুরু করে দিল, এটা দেশ তৈরি করার জন্য। তো মানে দেশের উপর দিয়ে তো আমরা আমাদের জীবন মানে জীবন বাজি রেখে স্বেচ্ছাশ্রম করে তো আমরা দেশ পেলাম। তো এখন একটা দেশকে পাওয়ার পরে ওই দেশটাকে তৈরি করতে আবার সাজাতে স্বেচ্ছাসেবার কোনো বিকল্প নাই, কারণ আপনি সারা বাংলাদেশের মানুষকে আসলে মানে এমপ্লয়ি করে দেশ করার কাজে আসলে মানে নিতে পারবেন না। ওটা এফোর্ট করা অনেক মানে দামি জিনিস। রাদার আপনি যদি ভলান্টিয়ারিজমটাকে প্রমোট করতে পারেন, খুব খুব কাছে দিবে দেশটাকে গড়তে আবার নতুন করে। এই যে চিন্তার জায়গা হতে শুরু হয়, মানে যদিও একটু পলিসি মেকিং এর জায়গা থেকে বললাম, বাট স্টিল একটা দেশ বা একটা জাতি বা একটা পুরো জিনিস নির্মাণে বা বিনির্মাণে আমি বলবো যে ওই তো মানে ভলান্টিয়ারিং, মানুষের মতো ভলান্টিয়ারিজম মাইন্ডসেট অনেক বেশি বেশি হেল্প করে। এক্স্যাক্টলি। আর একটা প্রশ্ন ভাইয়া আমি করতে চাই আপনাকে, যেটা আমি অনেককে করে থাকি, সেটা হচ্ছে এই যে আপনি বৃহৎ পরিসরে কাজ করছেন, আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা অনেক বেশি, আপনার জ্ঞান এই ব্যাপারে অনেক বেশি। একটা জিনিস আমরা সবসময় দেখতে পারি যে অনেকগুলো অর্গানাইজেশন যে কাজ করছে, কিন্তু তারা কাজ করতে করতে তাদের লক্ষ্য থেকে একটু দূরে সরে যাচ্ছে, হয়তো কম্পিটিশন করার জন্য। এই যে অর্গানাইজেশনের মাঝখানে যে একটা কম্পিটিশন, আর এর ফলে যে একটা সমন্বয় হওয়ার দরকার ছিল সেটা আসলে হচ্ছে না, এই ব্যাপারে আপনি আসলে কি বলতে চাবেন, বা আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে এটাকে দেখছেন? আমি শেষের দিকে শুনতে পাই না, মানে এই যে কম্পিটিশন এটার পরে যেটা বলেছেন ওটা যদি জি একটু জি, রিপিট আমি করতেন। বলছি যে এই যে সবগুলো অর্গানাইজেশন যে কম্পিটিশনের একটা চিন্তা ভাবনা নিয়ে আসছে নিজেদের মধ্যে, এতে যে সবগুলো অর্গানাইজেশনের মধ্যে একটা সমন্বয় থাকার দরকার ছিল, এই সমন্বয়টা হয়তো কোনোভাবে হতে পারছে না এই কম্পিটিশন চিন্তা ভাবনার জন্য। তো এই ব্যাপারে আপনার কি মতামত, আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, বা আপনার কি মনে হয় কোন প্রক্রিয়ায় আসলে কাজ করলে এই ব্যাপারটা আমরা আসলে সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে নিয়ে আসতে পারবো? আচ্ছা, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক আলাদা, বিকজ আমরা তো অনেক সমন্বয়ের মধ্যে মাধ্যমে কাজ করছি। আলোকিত শিশু, গিফট ফর গুড, না ভাইয়া, ভলান্টিয়ার আমি অপরচুনিটিস বলছি তো যে সব। হচ্ছে আরো তো আপনাদের অর্গানাইজেশন তো অনেক সুন্দরভাবে গুছিয়ে সমন্বয়ের মাধ্যমে ও কাজ করছেন, কিন্তু আরো অনেক আমাদের দেশে অর্গানাইজেশন রয়েছে যেগুলো আসলে হয়তো কম্পিটিশন চিন্তা ভাবনা দিয়ে যাওয়ার কারণে হয়তো সমন্বয়ের মাধ্যমে আসতে পারছেন না। যেমন কিছুক্ষণ আগে আপনিই বলেছিলেন যে আপনি যখন দেখেন যে অন্য একটা অর্গানাইজেশন একটা উদ্যোগ নিয়েছে একটা কাজ করার জন্য, আপনারা ওইটাকে অন্যভাবে নেন, আপনারা ওই কাজটাকে হয়তো অন্যভাবে করেন যাতে আসলে অসহায় মানুষদের আসলে কাজে আসতে পারে, আসলে হয়তো মানুষের চাহিদা পূরণ হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। তো এই ব্যাপারটা আমি আসলে জানতে চাচ্ছিলাম যে অন্যান্য অর্গানাইজেশন গুলো আসলে কিভাবে কাজ করলে হয়তো এই কম্পিটিশন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারবে। আচ্ছা, এইখানে আমি যে জিনিসটা বলবো যে সমন্বয় থাকলে অনেক বেশি হেল্প হয়। যেমন ধরেন আপনি অ্যাসেসমেন্টটা করতে খুব ইজি হয়, যে ধরেন একই মানুষ একই জায়গায় কাজ করে, মানে অনেক মানুষ একই জায়গায় কাজ করে, আবার অনেক মানুষ ধরেন সাহায্য পায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন একটা পারস্পরিক ভালো সম্পর্ক থাকে, বোঝাপড়া থাকে, তখন হচ্ছে যারা সাহায্য থেকে বঞ্চিত তাদের কাছে আবার সাহায্য নিয়ে যাওয়া সম্ভব হয়। এবং এটার জন্য যেটা হচ্ছে রিচ আউট করা জরুরি। আর আমার মনে হয় যে আহ প্রত্যেকটা মানুষ যদি এখন তো আমি যেটা দেখছি যে সমন্বয়ের অনেক চেষ্টা চলছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি আহ আমি জিনিসটা দেখতে পাচ্ছি আসলে এখন কিছু তো থাকবেই যে তারা হয়তো এখনো চেষ্টা করছে বা চিন্তা করে যাচ্ছে, কিন্তু আমি দেখছি পুরো ডেভেলপমেন্ট সেক্টরে বা ধরেন এই ভলান্টিয়ার অর্গানাইজেশনের মধ্যে একটা সমন্বয় হওয়ার একটা চেষ্টা কিন্তু চলছে। অর্গানাইজেশন গুলো অর্গানাইজেশনকে রিচ করছে, কথা বলছে, সম্পর্ক তৈরি করছে। আমি দেখতে পাচ্ছি কিন্তু আরেকটা পিকচার, মানে আলাদা পিকচার, যেখানে সমন্বয় হওয়ার চেষ্টাটা বেশি চলছে। আর কম্পিটিশন মাইন্ডসেটটা আসলে মনে মনে হয় আমরা বাইরে থেকে দেখে চিন্তা করি যে ওরাও এটা করছে, ওরাও এটা করতেছে, সো দ্যাট একটা ভালো কম্পিটিশন চলতেছে অর্গানাইজেশন গুলার মধ্যে। কিন্তু আমি আবার এটাও দেখি যে অর্গানাইজেশন গুলার মধ্যে একটা ভালো মানে অর্গানাইজেশনের মধ্যে যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। সো এটা আমি আচ্ছা। শিওর না যে কম্পিটিশনটা কি আমরা যারা আসলে দেখতে পাচ্ছি তারা জিনিসটাকে কম্পিটিশন হিসেবে দেখছি,
নাকি অর্গানাইজেশন গুলো আসলে কম্পিটিশন করছে। এবং আমি আমি যাদেরকে চিনি বেসিক্যালি তারা ঠিক কম্পিটিশন না, তারা কাজ করার চেষ্টা করে যাচ্ছে। এবং যদি কেউ কোনো মানুষ একটু কম্পিটিশন মাইন্ডসেট থেকে যদি বেশি কাজ করেও সেটা ভালো, কিন্তু কারো ক্ষতি না করলেই হয়, প্রথম কথা। সো কম্পিটিশন সামটাইমস হেল্পস ফর দ্য বেনিফিশিয়ারিজ, যারা মানে সংখ্যায় মানে যারা খুবই মানবেতর জীবনযাপন করছে বা যাদের সাহায্য দরকার তাদের জন্য তো ডেফিনেটলি ভালো। কিন্তু কম্পিটিশন করতে গিয়ে নিজের সংস্থা বা আরেকজন সংস্থায় ক্ষতি না করলেই হলো। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বা আমি যে পিকচারটা দেখতে পাচ্ছি সেখানে আমি দেখছি অর্গানাইজেশন গুলোর মধ্যে সম্পর্কগুলো বেশ ভালো, তারা সমন্বয়ের চেষ্টা করে যাচ্ছে, তাদের মধ্যে ওই প্রয়োজনীয়তাটা অনুভব করছে। দেখেন এবার বাংলাদেশে কোভিড-19 বড় বড় অর্গানাইজেশন গুলো কিন্তু একজন আরেকজনের সাথে কাজ করেছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা অর্গানাইজেশন গুলোর সাথে কাজ করেছে, সেখানে তারা চিন্তা করে নাই আমরা তো ওদের কম্পিটিটর, সো আমরা কেন ওদের কাছ থেকে সাহায্য নিব, আমরা নিজেরা কাজ করব। সেটা কেউ করে নাই, মানে কেউ বলবো না, অনেকেই করে নাই। এটা গেল প্রথম কথা। হয়তো আমরা সাধারণ দর্শক যারা মানে ঘরে বসে মানুষের কাজ দেখছি, তারা হয়তো ভাবছি যে ও ওর চেয়ে ভালো করছে, ও ওর চেয়ে ভালো করছে, সো দ্যাট ওদের মধ্যে একটা মানে মেবি একটা কম্পিটিশন আছে। বাট আমার মনে হয় ভালো কাজে কম্পিটিশন নেই, থাকা উচিত না। সবাই সবার সাধ্যমতো কাজ করা উচিত এবং সমন্বয় থাকা উচিত, এবং সেই লক্ষ্যেই অর্গানাইজেশন গুলো আগাচ্ছে নিঃসন্দেহে। ওকে, রাইট, একদম ঠিক ভাইয়া। আমরা একটা কমেন্ট নিয়ে নিব, আমরা প্রায় শেষের দিকে। আপনি যদি একটু সংক্ষেপেও আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন। ধন্যবাদ জানাবো তাইনকে। তাইন একদম প্রথম থেকে আমাদের কথা শুনছে এবং মনোযোগ দিয়ে দেখছে। সে বলতে চেয়েছে ভলান্টিয়ারিজম স্টার্ট করতে গিয়ে অনেকে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে ইন্টারেস্ট হারিয়ে ফেলে বা ডিমোটিভেটেড হয়ে যায়। এক্ষেত্রে স্টার্টাররা কি করতে পারে, মানে একদম বিগিনার যারা যারা ভলান্টিয়ারিং শুরু করতে চায় বা ইচ্ছা আছে, তারা হয়তো কিছু ক্ষেত্রে ডিমোটিভেটেড হয়ে যায়। অনেকের হয়তো বাসা থেকে এরকম সমস্যার সমাধান করতে পারে না। তো এই ব্যাপারগুলোতে আপনি তাদেরকে কি বলতে চান বা কি পরামর্শ দিতে চান যাতে তারা স্টিল ইন্টারেস্টেড থাকে? আচ্ছা, সো এখানে আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ভলান্টিয়ারিংটা শুরু করার জন্য প্রথমে হচ্ছে অন্য অর্গানাইজেশনের সাথে কাজ করা উচিত, পছন্দের অর্গানাইজেশন গুলোর সাথে যুক্ত হওয়া উচিত এবং অনেকদিন একটা অর্গানাইজেশনে থেকে কাজ করা উচিত। মানে খুব এখানে একটু ওখানে একটু অনেক সময় আমরা কাজ করি, ফলে আলটিমেট লার্নিংটা হয় না। বাট একটা অর্গানাইজেশনে অনেকদিন থাকতে পারলে দেখা যায় ওদের প্রস এন্ড কনস গুলা, ওদের চ্যালেঞ্জেস গুলা। হ্যাঁ, আর একটা শুধু ইভেন্ট করে আসলে কিন্তু আমরা অনেক সময় এই জিনিসটা আমরা দেখতে পাই না। সো দ্যাটস দ্য রিজন আমার প্রথম মানে আমার কাছে মনে হয় প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত একটা অর্গানাইজেশনকে একদম ভালোভাবে লেগে থাকা, সময় দেওয়া, তাদেরকে অবজার্ভ করা, তাদের সংগঠনটাকে বোঝা, নিজে শুরু করে দেওয়ার চেয়ে। অনেক সময় আমরা কি করি, ভালো লাগলো সোশ্যাল ওয়ার্ক, তো এখানে তো কোনো প্রবলেম নাই, তো আমরা স্টার্ট করে দেই। এবং আমরা এটা স্টার্ট করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই, অনেক জানাশোনা থাকে না, শেখা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি আমিও যখন শুরু করে দিয়েছি তার আগে কিন্তু আমার 2-3 বছরের বিভিন্ন জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে। আমি একদমই মানে হুট করে কিন্তু শুরু করে দেই নাই। সো কিছু জিনিস আমি দেখেছি। এডুকেশনে আমার এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু ভলান্টিয়ারিজমে এক্সপিরিয়েন্স ছিল। তো এটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে। ঠিক তেমনি নতুন যারা শুরু করতে চায় আমি বলবো যে হুট করে না করে অবশ্যই সংগঠনগুলোর সাথে যুক্ত থাকবো, দেখবো ভালো বা পছন্দের সংগঠনগুলো থেকে শেখার চেষ্টা করব, একটু ক্লোজলি কানেক্টেড থাকার চেষ্টা করবো যেন সমস্যাগুলো আমার চোখে ধরা পড়ে এবং আমি বুঝতে পারি। এটা হলো প্রথম জিনিস। আর সেকেন্ড জিনিস হলো যে লাইফে যে কোনো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে, ডিমোটিভেটেড হওয়া যাবে না। সেটা আমি যে কোনো কাজই করতে চাই, বরঞ্চ ভলান্টিয়ারিংটা করলে সুবিধা কি, এই চ্যালেঞ্জ গুলা ফেস করা আমি শিখে যাব, সো দ্যাট আমি পরবর্তী জীবনে যে কাজটা করতে চাই সেখানে চ্যালেঞ্জ গুলাতে মতো বেশি ভয় পাবো না। সো ওই তো, নেভার গিভ আপ, বিকজ চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ আসলে চ্যালেঞ্জ ফেস করতে হবে। আর লার্নিংটা খুব ইম্পর্টেন্ট, বিকজ লার্নিং অনেক বেশি হেল্প করে। আর লার্নিংটা তখনই আসবে যখন আমি আরেকটা অর্গানাইজেশন অনেকদিন জানবো, শিখবো, কাজ করবো, তারপরে মানে হুট করে শুরু করাটা আমার কখনোই মনে হয় না যে সলিউশন। সো মাই অপিনিয়ন, ফার্স্ট একটা অর্গানাইজেশনের সাথে ঢুকো, জয়েন করো। সেকেন্ড হচ্ছে চ্যালেঞ্জ গুলো ফেস করার জন্য পজিটিভ থাকো সবসময়। অলরাইট, অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনি যদি একটু আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলে দিতেন। ধন্যবাদ ইউথপ্রেনার নেটওয়ার্ককে, বিকজ আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার চিন্তাগুলো শেয়ার করার সুযোগ হয়েছে। আপনাদের
দিয়ে আমি আপনাদের কি বলে যে পথযাত্রা অনেক বেশি সুদৃঢ় হোক, অনেক যে লক্ষ্য নিয়ে সবাই কাজ করে যাচ্ছেন সেই জায়গাটা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক, জানুক এবং কাজগুলো প্রমোটেড হোক, মানুষজনের মধ্যে আরো বেশি পজিটিভিটি গ্রো করুক আপনাদের দেখে। এই জিনিসটা আমি চাই। আর যারা এতক্ষণ সময় নিয়ে দেখেছেন, শুনেছেন আমাদের কথাগুলো, আশা করি আমরা একটা কালেকটিভ লার্নিং এর মধ্য দিয়ে গিয়েছি, সবাই সবার কাছ থেকে জেনেছি, শুনেছি। সো এই জিনিসটা হয়তো আমাদের লাইফে সবার কাজে আসবে। কোভিড-19 এই দুর্যোগ যেহেতু আমরা কেউ জানি না কখন শেষ হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে, তাই সবাই চেষ্টা করেন নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে থাকতে, হেল্প করতে এবং এর পাশাপাশি নিজে এবং নিজের পরিবারকে সেফ রাখেন। বিকজ এটা তো জানি প্রত্যেকের নিজস্ব দায়িত্ব এবং সেটা অবশ্যই পালন করে যাচ্ছেন, বাট তারপরেও আর কি একটা হয়তো কনসার্ন থাকে সবার, সেই জায়গা থেকেই বলা যে আমরা যেন আরো বেশি প্যাশন্স রাখতে পারি, টলারেন্স প্র্যাকটিস করতে পারি। বিকজ আজকেও আমার আম্মু বলছে যে আমার আর ভালো লাগতেছে না, আমার বাসা থেকে বের হতে পারছেন না 3 মাস, সেটা নিয়ে সবার অনেক কষ্ট। তো এই সময় পরিবারকে সাপোর্ট দেওয়া, সবাইকে সাপোর্ট দেওয়া এবং বেশি বেশি টলারেন্স প্র্যাকটিস করা এবং মানুষের পাশে দাঁড়ানো। বিকজ এইরকম ঘটনা আসলে 100 বছরে 1 বার 2 বার আসে পৃথিবীর ইতিহাসে। সো আমাদের এই দুর্যোগটা আসলেই মানে একটা বেশ বড় একটা অভিজ্ঞতার হয়তো সম্মুখীন হয়েছি আমরা, এবং আমরা যেন সবাই একসাথে কাজ করে সেই কালেকটিভ পরিশ্রমের মধ্য দিয়ে এই দুর্যোগ থেকে বের হয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন, ইউথপ্রেনার নেটওয়ার্ককে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি এত ব্যস্ততার মধ্যেও, এত কাজের মধ্যেও সময় করে আমাদেরকে একটু সময় দিয়েছেন, এত কিছু শেয়ার করলেন আমাদের সাথে, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আপনার যে মানসিকতা, যে চিন্তা ভাবনা, যেই আইডিওলজি নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন সেটা আমরা জানতে পারলাম। এটা আসলে কি আপনি অনেক মানুষের অনুপ্রেরণার একটা জায়গা দখল করে নিয়েছেন। আপনাকে আমি জাস্ট একটা স্যালুট দিতে চাই। থ্যাংক ইউ অসংখ্য আপু। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, এবং পাশাপাশি আপনাকেও ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন, পুরোটা সময় জুড়ে শুনেছেন এবং সাপোর্ট দিয়েছেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করব আমরা আপনার কাজ, ভালো কাজ আরো দেখতে পারবো, আরো অসংখ্য অসহায় মানুষ, অসংখ্য অসহায় শিশু আপনার কাছ থেকে, আপনার আলোকিত শিশু প্ল্যাটফর্মের কাছ থেকে সাহায্য পেয়ে যাবে, সেই কামনায় রাখবো ভাইয়া। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ভালো কাজ করে যাবেন। আশীর্বাদ থাকবে সবসময় আপনার জন্য অসহায় মানুষদের পক্ষ থেকে। অসংখ্য জি, ধন্যবাদ ভাইয়া। জি, থ্যাংক ইউ। অলরাইট, আমাদের সাথে এতক্ষণ ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব, একজন অসাধারণ মানুষ, মিথুন দাস, কাব্য দাদা। যাই বলি কম হয়ে যায় আসলে। তিনি যেই চিন্তা ভাবনা, যে আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছেন, কাজ করে এসেছেন এতদিন, এটা আসলে প্রশংসার দাবিদার। এরকমই আরো অনেক অসাধারণ ব্যক্তিত্বের সাথে আমরা পরিচিত হব আগামী এপিসোড গুলোতে, সেজন্য আমাদের সাথেই থাকবেন। আর আমি জেইনা প্রধান রিফা আপনাদের জন্য নিয়ে আসবো আগামী দিনে আরো নতুন কিছু এপিসোড, নতুন কিছু মুভ, নতুন কিছু অভিজ্ঞতা। কিন্তু সেই সাথে আরেকটি কথা বলে নিতে চাই, কানেক্টিং ইনিশিয়েটিভ প্রেজেন্টেড বাই ইউথপ্রেনার নেটওয়ার্ক, and ইউথপ্রেনার নেটওয়ার্কের আন্ডারে চলছে কিছু প্রজেক্ট। ফিড দ্য হাঙ্গার, আ প্রজেক্ট ফর সার্ভাইভাল। এই প্রজেক্টের মাধ্যমে ইউথপ্রেনার নেটওয়ার্ক চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেক দিন কমপক্ষে 100 জন মানুষের একবেলার আহার নিশ্চিত করতে। শুধু এই নয়, আরেকটি উদ্যোগ তারা নিয়েছেন, সেটি হচ্ছে 1 সপ্তাহের বাজার বা খাদ্যদ্রব্য যতটুকু প্রয়োজন হয় এরকম 100টি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি আপনিও ইউথপ্রেনার নেটওয়ার্কের মহৎ কাজের সাথে যুক্ত থাকবেন সামান্য কিছু অনুদানের মাধ্যমে। নিচে স্ক্রলে যাওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারাও যুক্ত হয়ে যেতে পারেন। আশা করি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেখতে থাকবেন আমাদের নেক্সট এপিসোড। দেখা হবে আবার, ভালো থাকেন।